সন্ধ্যা নিলে তুমি আমি। পার্ট 3। সাবিকুননাহার নিপুণ। ড্রয়িং রুমের অবস্থা তোচনচ হয়ে আছে। সোফার সব কুশানগুলো এক একটা নিচে উল্টে পড়ে আছে। ফ্লাওয়ার ভাজগুলো ভেঙ্গে চৌচির। নিচে নূরের আধা খাওয়া নুডলসের বাটিটা উল্টে পড়া। চারদিকের মেঝেতে নুডলসের স্যুপ গড়াগড়ি খাচ্ছে, সাথে মাশরুম সসেজ আর চিকেন। এই নিবরাসকে নূর চিনতে পারছে না, চিনেই না। সে নিবরাসের সাথে যত দিন ছিল নিবরাস কখনো তার সাথে এমন ব্যবহার করেনি। গলা উঁচু তো দূর, কখনো সফট টোন ছাড়া সে কথাই বলেনি। নিবরাসের মেজাজ দেখে জ্যাকও ভয় ড্রয়িং রুম ত্যাগ করেছে। নূর কাচুমাচু ভঙ্গিতে সোফার কোনাটায় বসে ফুপিয়ে কাঁদছে। ভাঙ্গার প্রতিটা শব্দে তার শরীর হিম শীতল হয়ে আসে, বুক কাঁপে। সে যে ভয় পাচ্ছে এই বিষয়ে নিবরাসের হিতাহিত কোনো জ্ঞান নেই। নিবরাস পাগল প্রায়। একবার মোবাইলের তল্লাশি নিচ্ছে, আরেকবার পুরো ঘরের তল্লাশি নিচ্ছে। সে কি করছে বোধ হয় সে নিজেও জানে না। নিবরাস নূরের মোবাইলটায় গত 20 মিনিট যাবৎ তল্লাশি চালাচ্ছে। একটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থেকে কল আসেনি। এই নিয়ে ওই নাম্বারটাতে বোধ হয় 30 বারের উপরে কল দিয়ে ফেলেছে। কল নট রিচেবল বলছে। নিবরাসের মেজাজ তুঙ্গে। সে চট করে নূরের সামনে গিয়ে বসে তার পায়ের ওপর হাত জোড়া দিয়ে চেপে ধরে। নূর ভয় পায়। আতঙ্কিত দৃষ্টি ফেলে নিবরাসের দিকে মৃদু কাপা কণ্ঠে বলল, নি বরাস আপনি কার সাথে কথা বলছিলে তুমি গত আধ ঘন্টা যাবৎ? বলো। নিবরাসের গম্ভীর কণ্ঠস্বর। গৌর মুখাবয়ব লাল হয়ে উঠছে ক্রমশ। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত রক্ত তার মুখে সঞ্চারিত হচ্ছে। দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগছে। নূর ভয়ে ভয়ে উত্তর দিল, জেসমিন। নূর জেসমিনের নাম নিতেই নিবরাস চিৎকার দিয়ে ওঠে, হুঙ্কার ছুড়ে বলে, মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি কোনো ছেলের সাথে কথা বলছিলে তাই না? আমি ছিলাম না, তাই অন্য ছেলে কল করেছে। কার সাথে কথা বলছিলে বলো, বিশ্বাস করো আমি তোমাকে কিছু করব না। শুধু ছেলেটার নাম বলো প্লিজ। নিশ্চয়ই ওই ছেলে তোমাকে কল করেছিল। তোমার কোনো দোষ নেই, কোনো দোষ থাকতেই পারে না। আই নো। তুমি শুধু বলো আমাকে। বিশ্বাস করো আমি তোমাকে কোনো শাস্তি দিব না, শুধু ওই ছেলেকে শাস্তি দিব। নূর বুঝতে পারছে না নিবরাস এইগুলো কি বলছে। কোন ছেলে? কে? এখানে শাস্তির কথা আসছে কোথা থেকে? নূর এবার একটু জোর দিয়েই বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নিবরাস? কি বলছেন এইগুলো? আমি কিছুই বুঝতে পারছি না। কোন ছেলে কল করবে আমায়? এই নাম্বারটা কি কারো কাছে আছে? শুধু তো বাবা আর জেসমিনের কাছেই আছে। আপনি পাগল হয়ে গেছেন? হুট করে এমন করছেন কেন? নিবরাসের এবার মাথায় রত উঠে যায়। এক সেকেন্ডে উঠে দাঁড়িয়ে নূরের গাল চেপে ধরে। ছটফট করে ওঠে নূর। মনে হচ্ছে যেন নিবরাসের আঙ্গুলগুলো নূরের গালের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাবে। নিবরাস দাঁতে দাঁত পিষে হিসহিসিয়ে বলে, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবা না। আর বুঝতে পারছো না আমি কোন ছেলের কথা বলছি? সীমান্তের কথা বলছি। ওই ব্লাডি বাস্টার্ডটা, যেটা তোমাকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়েছিল প্রেম নিবেদন করবে বলে। ও কল করেছিল? বলো। কল করেছিল আজকে? এই জন্যই আমাকে অফিসে পাঠিয়েছিলে তুমি? আনসার মি। নূর মাথা নাড়ে। নিবরাসের হাতে চাপে তার গালের চামড়াগুলো বোধ হয় ছিঁড়ে যাচ্ছে। চোখ টলমল করে পানি গড়িয়ে পড়ে। তবুও এই পাষাণ নিবরাসের হাত আলগা হয় না। সে নূরের উত্তর শোনার জন্য আরও অধীর আগ্রহ নিয়ে তাকায়। নূরের মুখ দিয়ে রা বেরুচ্ছে না। গলায় কথাগুলো আটকে আসছে। মনে হচ্ছে যেন এখন চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো, কিন্তু এটাও তো করতে পারছে না। ঠায় দাঁড়িয়ে আছে সে। নিবরাসের হঠাৎ কি জানি হলো। সে হুট করেই নূরের গাল ছেড়ে হাত নামিয়ে আনল। আলতো হাতে নূরের গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলো মুছে দিতে লাগল। 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে নূরের গালের নিম্নভাগে। মাথাচাড়া দিয়ে ওঠে নিবরাসের, হুট করে ফোনের ঘটনা ভুলে গিয়ে নূরের গালের উপর হামলে পড়ে সে। এটা আমি কি করলাম? আমার হাতেই সানফ্লাওয়ারকে আঘাত করে ফেললাম। নো নো নো, ভুল করে ফেলেছি। আমি ভুল করে ফেলেছি। সরি সানফ্লাওয়ার। আম রিয়েলি সরি। ভুল করে ফেলেছি। বিশ্বাস করো আমি তোমাকে আঘাত করতে চাইনি। মাথা কাজ করছিল না। দেখো তুমি কান্না করো না।
আমি ঠিক করে দিব সব। সরি সোনা, আসো আমার কাছে আসো। জড়িয়ে ধরো, আমি আদর করে দিলে দেখবে সব ঠিক হয়ে যাবে। নিবরা সচেতনের মতো নিজ মনে বিড়বিড় করতে লাগল, যেন সে এখন উন্মাদ। নূর এবার ভয় পেল ভীষণ। মনে হচ্ছে যেন নিবরাস নিজের মধ্যে নেই, তার মাথায় ভূত সওয়ার হয়েছে। কি অদ্ভুত আচরণ নিবরাসের! নূরের ছটফটানি বেড়ে যায়, ভয় নিবরাসের হাত ঠেলে ফেলে দিতে চায়। এতে যেন নিবরাস তাকে আরো আঁকড়ে ধরে। নিবরাস থেকে ছুটতে না পেরে এক পর্যায়ে সে শব্দ করে কেঁদে দেয়। নিবরাসের হাত সরে আসে। নূরের কান্না দেখতেই সে ঘাড় কাত করে নূরের দিকে তাকায়। সানফ্লাওয়ার তার ছোঁয়ায় কান্না করছে দেখে তার মনে ব্যথা হয়। মনে হয় যেন কেউ হৃৎপিণ্ড তাকে শত শত টুকরোয় বিভক্ত করছে। এই ব্যথা অসহনীয়। এই দিকে ছাড়া পেয়ে নূর নিবরাসকে ধাক্কা দিয়ে ছুট লাগায় উপরের রুমের দিকে। তার পেছনে নিবরাসও ছুটে। নূর একবারও পেছনে ফিরে চায় না, এক ছুটে গিয়ে রুমের দরজার লক লাগিয়ে দেয়। শেষ মুহূর্তে নূরকে ধরতে গিয়ে নিবরাস দরজায় ধাক্কা খায়। এতে তার কোনো কিছু যায় আসে না। সে লক ঘুরাচ্ছে আর একাধারে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, সোনা প্লিজ দরজা খোলো, দেখো আমি কিছু করব না। বিশ্বাস করব তোমায়। আর বকব না। প্লিজ বের হও। এভাবে আমায় কষ্ট দিও না। দেখো তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মরে যাব আমি। একটু দেখতে দাও আমায়। একটু জড়িয়ে ধরতে দাও। সবার মতো আমাকে একা করে যেও না। আমি আর একা থাকতে চাই না। প্লিজ দরজা খুলো। নিবরাস একের পর এক ঘুষি দিচ্ছে দরজায়। হাতে চামড়া খসে যাচ্ছে তার। নূর কোনো মতে দরজার ছিটকিনি তুলে দিয়ে খাটে বসেছে, বাইরে থেকে নিবরাসের করুণ গলার স্বর ভেসে আসছে। সে কিছুতেই দরজা খুলবে না। এই নিবরাসকে চিনে না। ভয় পাচ্ছে ভীষণ। নিবরাস ঠিক না হওয়া পর্যন্ত সে কোনোমতে দরজা খুলবে না। কোনো মতেই না। নিবরাস ছুরি নিয়ে বসে আছে। মাথাটা দরজায় ঠেকানো। হাতে কিছু লাল তরল। সে উল্টে পাল্টে দেখে এইগুলো সানফ্লাওয়ার রক্ত। এইগুলো ফ্লোরে পড়েছিল। নিশ্চয়ই ড্রয়িং রুম থেকে দৌড়ে আসার সময় পায় কিছু বিঁধেছে। তার জন্য এই রক্তক্ষরণ। সব কিছুর জন্য সে দায়ী। সে নূরের রক্ত নিজের বুকের বা পাশটায় মুছল। শেষবারের মতো দরজায় দুটো ধাক্কা দিল। বলল, খুলে দাও না সানফ্লাওয়ার। আমি আর কষ্ট দেব না তোমায়। সত্যি বলছি। তুমি যদি চাও তাহলে আমি নিজেকে ও শাস্তি দিতে রাজি, তুমি যা বলবে তাই হবে। তাই শাস্তি দেব আমি, আমায় তাও প্লিজ দরজা খুলো। কথাটা বলে নিবরাস নিজের হাতে 2-3টে পোঁচ মেরে দেয়। সবজি কাটার চাকুটা নরম চামড়ায় লাগার সাথে সাথে ফিনিকি দিয়ে রক্ত বের হয়। ক্ষারীয় রক্তিম তরলে আস্তে আস্তে ভিজে যেতে থাকে ফ্লোরের কিছু অংশ। চাকুটা সাইডে রেখে সে রক্তমাখা হাতে দরজায় আরও একটা ধাক্কা দেয়। 5টা আঙুলের ছাপ দরজায় পড়েছে। সে মৃদু কণ্ঠে বলে, আমায় নিজের থেকে কখনো আলাদা করো না সানফ্লাওয়ার। আমি দূরে গেলেও তুমি আবার আমায় কাছে টেনে নিও। তুমি শুধু আমায় ছেড়ে দূরে যেও না। মরতে দিও না আমায়। সে হাতের তরলগুলো নিয়ে ফ্লোরের মাঝে কিছু আঁকিবুকি করে। তারপর দরজায় মাথা ঠেকিয়ে চোখ বুঝে। নিবরাস অফিসে এসেছিল। দেখেছিস তুই? দেখেছি, হন্তদন্ত হয়ে কোথাও বেরিয়ে গেছে। যারা চুইংগাম চিবাতে চিবাতে জবাব দিল। তার এমন আচরণে বেশ বিরক্ত হলো সায়লা খান। এই মেয়েকে এই কাজে না নিয়ে অন্য কাউকে নিলে আরো ভালো হতো। অন্তত তাকে সম্মান করে তো চলতো। কাজে কনসেন্ট্রেট করত। কিন্তু এই মেয়ের কোনো হেলদোল নেই। তিনি কিছুটা মেজাজ দেখিয়েই যারাকে বললেন, তুই কি নিবরাসকে নিয়ে সিরিয়াস হবি না? ওহ প্লিজ আন্টি। তোমার মুখে সিরিয়াস কথা শুনলে আমার ভয় করে। তুমি কি চাইছো আমি আবার তোমার কথায় রাতের অন্ধকারে নিবরাসের ফ্ল্যাটে যাই? মনে নেই একবার কি হয়েছিল? তোমার কথা শুনে আমি সেই রাতে নিবরাসের কাছে গিয়েছিলাম। বলেছিলে পুরুষ মানুষ একা থাকে। খোলামেলা ড্রেসে দেখলে অ্যাট্রাকটিভ হবে। অ্যাট্রাকটিভ হওয়া তো দূর, ও আমাকে সেদিন নিজের বেল্ট খুলে মেরেছে। তারপর আমায় বেঁধে আমার রক্ত ঝরা কাটা ঘায়ে পারফিউম পর্যন্ত লাগিয়েছে। ভাবতে পারছো? ওর মাথা খারাপ। ও একটা সাইকো। পাগল। আমি আর তোমার কথা মতো ওর কাছে যেতে পারবো না। নেভার। সায়লা খান নিবরাসের এমন কীর্তি সম্পর্কে জানেন না ঠিক তা না। সেই দিনের পর যারা 1 মাস বেড রেস্টে ছিল। কিছু ভুলেনি সে। তবে কিছু পেতে হলে যে কিছু ত্যাগ করতে হয়। তিনি কিছুটা নরম হয়ে বললেন,
তাহলে তুমি আর এই কাজে নেই? যারা এক ভ্রু উঁচিয়ে সায়লা খানের দিকে তাকালো। ফের বলল, নেই। কে বলেছে? এখন আমি আমার মতো করব। আমি বুঝে গেছি নিবরাস ঠিক কেমন। ও যাকে পছন্দ করে না তাকে সে মেরে ফেলতেও দ্বিধা করে না। কিন্তু ও যাকে একবার নিজের মনে করে তার জন্য ও নিজের কলিজা খুলেও দিয়ে দিবে। সায়লা খান তাচ্ছিল্য হেসে বলল, ওর জীবনে এমন কে? খিলখিল করে হেসে ওঠে যারা, চোখগুলো বড় বড় করে বলে, আছে। তুমি চিন্তাও করতে পারবে না এমন কেউ আছে। কে সে? যারার হাসি থামে, চোখ মুখ সরু সরু। আয়াস আর বিরক্ত হয় সায়লা খান, মুখ দিয়ে বিরক্তিকর একটা শব্দ বের করে বলে, তুই কবে থেকে এই ড্রামা করা শিখলি? যা বলার এক লাইনে বল। আয়াস আর কে? রুস্তম। কিন্তু রুস্তম কোথায় থাকে তা তো কেউ জানে না। নিবরাসের পাক্কা স্পাই। যারা মাথা নেড়ে বলে, রুস্তম না, ও হলো নূর। সায়লা খান ভ্রু কুঁচকে তাকালো, যারার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, নূর? একটা মেয়ে, ও আবার কে? যারা আচানক হাসি দিয়ে উঠল, শব্দ করে বলল, প্রাণভোমরা। নিবরাস আহমেদ খানের প্রাণভোমরা নূর। ভয় আতঙ্কে ঘন্টা 2 পার হলো। নূরের ভয় কিছুটা কমেছে। এখন আপাতত নিবরাসের আওয়াজ আসছে না বাইরে থেকে। সব কিছু কেমন শান্ত হয়ে আছে। মনে হচ্ছে যেন সে ছাড়া আর কেউ নেই এই বিশাল আকার বাড়িটাতে। নূর ধীর পায়ে খাট থেকে নামে, দরজাটায় কান লাগিয়ে শোনে, যদি কিছু শোনা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে কিছুই শুনতে পেল না। ঠিক এমন সময় হঠাৎ কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আচমকা এমন হওয়ায় নূর ভয়ে 2 কদম পিছিয়ে যায়। কাপা কাপা গলায় বলে, কুল। জ্যাক। এটা জ্যাক। 5 মিনিটের মতো নূর স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করল। আর কতক্ষণ এভাবে থাকবে? নিবরাসের মুখোমুখি তো হতেই হবে। সে নিজেকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে, নিবরাস এমন না। হয়তো মাথা গরম ছিল তাই এমন করে ফেলেছে। বেশ কিছুক্ষণ নিজেকে বোঝানোর পর অবশেষে সে সিদ্ধান্ত নিল দরজা খুলবে। নিবরাসের সাথে কথা বলা দরকার। সে কেন এমন করেছে জানতে চাওয়া প্রয়োজন। নিশ্চয়ই নিবরাস এখন শান্ত হয়েছে। তার সাথে শান্ত হয়েই কথা বলবে সে। নূর কাপা কাপা হাতে দরজার ছিটকিনিটা নিচে নামালো। লক খুলেনি এখনো। জ্যাকের আওয়াজ এখান থেকেই ভেসে আসছে। নিশ্চয়ই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নূর ঠিক করল নিবরাসকে দেখে এবার আর সে ভয় পালাবে না। ভালোভাবে কথা বলবে, বুঝাবে তাকে। নিবরাসকে বুঝালে অবশ্যই সে বুঝবে। এতদিন তো নিবরাস তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিল, একদিনের রাগে নিশ্চয়ই তার ভালোবাসা চাপা পড়ে যাবে না। নূর যেই দরজার নব ঘুরালো অমনি তার পায়ের ওপর কিছু একটা ধোপাস করে পড়ল। সামনে তাকাতেই তার মাথার ওপর শক্ত আসমান ভেঙে পড়ল। নিবরাস নিচে পড়ে আছে, ফ্যাকাশে মুখ, চোখ বন্ধ, ঠোঁট জোড়া শুকিয়ে রং হারিয়েছে। পাশে রতে মাখামাখি তার হাত আর সবজি কাটার চাকুটা। জ্যাক একবার তার দিকে তাকাচ্ছে আর একবার নিবরাসের পায়ে ঠেলছে। লালাভ রতে সাদা রঙের ফ্লোরটা রঙিন হয়েছে। নূরের পা কাঁপে, মন ভাঙ্গে, চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা গরম তরল গড়িয়ে পড়ে। সামানের দৃশ্যটা যেত তার ভ্রম। সে ধরাম করে বসে পড়ে নিবরাসের পাশে। সেকেন্ড না যেতেই সে আবার নিবরাসের বুকের ওপর মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে। হাউমাউ করে কেঁদে ওঠে। ভ্রম নয়, এটা সত্যি। নূরের চোখ যায় পাশের একটা লেখায়। নিবরাসের রক্ত দিয়ে লেখা হয়েছে একটা নাম, সানফ্লাওয়ার। আকাশটা যেন হঠাৎ করেই রূপ পাল্টেছে। একটানা আলো ঝলমলে দিন শেষে নিরাসক্ত বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে দিগন্তে। শুনশান বাতাসে ঘূর্ণি তুলে প্রবাহিত হচ্ছে বিষাদঘন বাড়িধারা। মেঘের গর্জন আজ আর শ্রুতিমধুর লাগছে না, বরং এই ঝংকারে প্রতি মুহূর্তে বিরাজ করছে এক ঝাঁক শূন্যতা আর অস্তিত্ববোধ। এই অট্টালিকার দোতলার কোণার রুমে অর্ধবুজা জানালাটায় ছুঁয়ে যাচ্ছে রিমঝিম বৃষ্টির পানি। কাঠের তাকজোড়ায় স্তূপ করে রাখা উপেক্ষিত পাণ্ডুলিপিগুলো যেন এই নীরবতার মধ্যে কাঁপতে কাঁপতে নিজেদের গল্প বলতে চাচ্ছে আজ নিবরাসের উন্মাদনা সম্পর্কে। নূর বসে আছে নিবরাসের মাথার কাছে, তার মুখে লেগে আছে স্তব্ধতা, শরীর যেন নিষ্প্রাণ। মনে হয় যেন আজ তার দেহে কোনো শক্তি অবশিষ্ট নেই। কিছুক্ষণ আগে আয়াস এসেছে ডাক্তার নিয়ে।
সাথে আরও দুজন হাউজকিপার আছে। এলোমেলো বিচ্ছিন্ন ঘরটাকে পরিষ্কার করা ভীষণ প্রয়োজন। নূর যখন নিবরাসের বুকের ওপর শুয়ে কান্নায় ব্যস্ত ছিল তখনই সে অনুভব করে নিবরাসের হার্টবিট করছে। নূর যেন নিজের প্রাণ ফিরে পেল। তার মুহূর্ত দেরি করার বোধগম্য ছিল না। ডাক্তার ডাকা অতি আবশ্যক ভেবে নিবরাসের ফোন খুঁজতে লাগলো। মিনিট 2-3 খোঁজাখুঁজির পর নিবরাসের ফোন সে খুঁজে পেল ড্রয়িং রুমের কার্পেটের ওপরে। পাসওয়ার্ড তার অজানা নয়, তাই এই ব্যতিব্যস্ত হাতেও দ্বিধা হয়নি খুলতে। লক স্ক্রিন খুলেই সরাসরি ডায়াল করল আয়াশকে। প্রথম কলেই ধরল আয়াশ। সে কান্নারত কণ্ঠে সবকিছু বলল, এও বলল যেন খুব শীঘ্রই ডাক্তার নিয়ে আসে। আর তারপর যা করার সব আয়াশ করেছে। নিবরাস খাটে নিস্পন্দ শুয়ে আছে, তার মুখে অপার মলিনতা। শ্বাস আছে কিন্তু গভীর অচেতনতার ঘোরে ডুবে সে। গায়ে এখনো সেই সাদা শার্টটি যার শুভ্রতা রক্তের অসংখ্য দাগে কলুষিত। ছোপ ছোপ লালচে রঙের দাগে শার্টখানা নিবরাসের সৌন্দর্যকে বর্ণহীন করেছে। নিবরাসের হাতে ব্যান্ডেজ। আয়াশ নিঃশব্দে নূরের বিপরীত পাশে দাঁড়ায়। তার সারা গায়ে ক্লান্তি, তবুও মুখাবয়ব কঠোর। তার শিরা থেকে দেওয়া রক্ত এই মুহূর্তে নিবরাসের শরীরে। সে কিছু বলে না, শুধু চেয়ে থাকে নিবরাসের বিমর্ষ মুখের দিকে। ডাক্তার প্রেসক্রিপশন লিখছে। তিনি নিবরাসের সাইকোথেরাপিস্ট। যদিও নিবরাসের বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডক্টর প্রেসক্রিপশন লিখছে আর বারে বারে নূরের দিকে তাকাচ্ছে। মুখ দেখে বোঝার উপায় নেই ঠিক কি হয়েছে। আয়াশ বলে, ডক্টর এনিথিং সিরিয়াস? উনি অন্য কোনো কথায় না গিয়ে নূরের দিকে ইশারা দিয়ে সোজাসুজি আয়াশকে জিজ্ঞেস করেলেন, ইনি কে? আয়াশ একবার নূরের দিকে তাকায়। পর আমাতা আমতা করে বলে, ম্যাম স্যারের ওয়াইফ। হোয়াট? ডাক্তার চমকালো। অবাক নয়নে নূরের দিকে তাকালো। ফের আয়াশের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, এত ছোট মেয়ে? ও নিবরাস সম্পর্কে সব জানে তো? আয়াশ মাথা নাড়িয়ে না বোঝালো। নূর অবাক হয়ে শুনছে তাদের কথা। কিছুই বুঝে উঠতে পারছে না সে। মানুষের কথায় এত রহস্য কেন? কি এমন আছে যা তার অজানা? অজানার প্রতি মানুষের কৌতূহলটা একটু বেশি থাকে। নূর তার ব্যতিক্রম নয়। নিবরাসের এমন আচরণ, হুট করে বদলে যাওয়া, এই সব যে তাকে আগে ভাবায়নি তা হয়। সে হয়তো এই ব্যাপারটাকে কখনো সিরিয়াসলি নেয়নি। নেবে কি করে? নিবরাস যে তাকে শুধু ভালোবাসাটাই দেখিয়েছে। মাঝে মাঝে নূরের মনে হতো নিবরাস কটন ক্যান্ডির মতো সফট, নরম, রঙিন, আঙুল ছোঁয়ালেই গলে যায় ভালোবাসায়। তার মনে হতো নিবরাসের দেওয়া প্রতিটি হাসি, তাকে না বলা এক একটি কথা, যার মাঝে সে সবসময় ভালোবাসা খুঁজে পায়। আর আজকে সে নিবরাসের আরেক রূপ দেখেছে। এই নিবরাস আজকে তার আচরণ হেমন্তের হাওয়ায় হঠাৎ করে ছুটে আসা এক নিঃশব্দ ঝড়ের মতো ছিল। নূর নিজের ভাবনাকে দমিয়ে রাখতে পারে না। সে ডাক্তারকে জোর দিয়ে শুধায়, নিবরাসের সম্পর্কে আমি কি জানব? ওনার কি কোনো অসুখ আছে? আয়াশ ডাক্তারকে ইশারায় বলতে মানা করলেও তিনি চুপ গেলেন না। আয়াশকে উদ্দেশ্য করে বললেন, তুমি সব জানো আয়াশ, ওকে বলা আবশ্যক। ও নিবরাসের সহধর্মিণী, তোমার থেকে ওর জানার রাইট বেশি। ডাক্তারের কথায় দমে যায় আয়াশ। তিনি কয়েকটা ফাইল বের করে বেডে রাখে। ফাইলগুলো এক এক করে হাতে নিয়ে নূরকে উদ্দেশ্য করে বলে, কেস রিপোর্ট 1, নিবরাস বিহেভিয়ার পাস্ট রিপোর্ট, এপিসোডিক অ্যাফেক্টিভ ইনস্টেবিলিটি অ্যান্ড হিজ বিহেভিওরাল শিফটস, নিবরাসের আচরণগত রিপোর্ট, পর্যায়ক্রমে তার আবেগগত অস্থিরতা ও আচরণগত পরিবর্তন। কেস রিপোর্ট 2, নিবরাস ডুয়াল অ্যাফেক্ট এক্সপ্রেশন উইথ কনটেক্সচুয়াল রিঅ্যাক্টিভিটি, নিবরাসের দ্বৈত আবেগ প্রকাশ ও পরিস্থিতি নির্ভর প্রতিক্রিয়া। কেস রিপোর্ট 3, নিবরাস সাইকোডাইনামিক রিফ্লেকশন, অ্যাটাচমেন্ট সেন্সিটিভিটি অ্যান্ড হিজ মুড সুইংস, নিবরাসের মানসিক গতিশক্তি ভিত্তিক রিফ্লেকশন, সংযুক্তির সংবেদনশীলতা ও তার মেজাজের ওঠানামা। নূর অবাক নয়নে শোনে ডাক্তারের কথাগুলো। সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারছে যে নিবরাসের গুরুতর কোনো সমস্যা আছে। সে একবার আয়াশের দিকে তাকিয়ে বলে, আমি বিস্তারিত জানতে চাই। ওয়েল, আপনি আমার থেকে শুনুন মিসেস আহমেদ খান। নূর মনোযোগ দিয়ে তাকায় ডাক্তারের দিকে। বুক কাঁপছে তার। নিবরাসের কি এমন অসুখ যেটা তার পার্সোনালিটি এভাবে চেঞ্জ করে দেয়? অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি,
ওর এই অসুখ সম্পর্কে আমি জানতে পেরেছি যখন ওর বয়স 17। মানসিকভাবে বাধাগ্রস্ত ছিল। সাধারণত অ্যাটাচমেন্ট অ্যাংজাইটির কারণে মানুষ সব সময় এক ধরনের আতঙ্কে থাকে, ভয়ে থাকে। ওর অবস্থাও তেমন ছিল। মানে? নূর বিস্ময় বলে। অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি এমন এক মানসিক অবস্থা যেখানে ভুক্তভোগী তার ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ভালোবাসার সম্পর্ক নিয়ে অতিরিক্ত পজেসিভ থাকে, ভয় অনুভব করে। তারা চায় তাদের প্রিয় মানুষগুলো শুধু তাদের সময় দিক। তারা ছাড়া যদি তাদের প্রিয় মানুষগুলো অন্য কারো সাথে ভালো ব্যবহার করে তাহলে এই ব্যাপারটাকে তারা সোজাসুজি নেয় না। আমার জানা মতে ছোটবেলা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নিবরাস অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে, তাইও এমন। ডক্টর থামে, রিপোর্টগুলো ব্যাগে ঢুকিয়ে বলে, ওকে এই ট্রমা থেকে বের করা সহজ হবে না, অসম্ভবও নয়। তবে এত বছরে হয়নি, এখন আশা রাখাটা নিছকই একটা কল্পনা মাত্র। আমার যা করার আমি করছি। করব, শুধু তোমাকে একটা উপদেশ দিব। কি? নূরের কম্পনরত গলা। ডক্টর বলল, ও তোমার প্রতি প্রয়োজনের থেকে একটু বেশিই নির্ভরশীল হতে চাইবে, তোমার কাছে কাছে থাকার আশ্বাস চাইবে, তোমাকে হারানোর ভয় পাবে। কিন্তু তুমি যদি ওকে সত্যি ভালোবাসো, নিজের মানুষ মনে করো, তাহলে ওকে নিজের অনুভূতি চিহ্নিত করা শেখাও, বিশ্বাস করতে শেখাও। আমি আজ যতটুকু দেখলাম তাতে আমার মনে হয় তুমি ওকে কিছুটা হলেও ঠিক করতে পারবে। নিবরাসের মেন্টাল হেলথ উইক কথাটা ভাবতেই নূরের কান্না চলে আসে। সে যদি জানতো নিবরাস এখনো ট্রমার মধ্যে আছে তাহলে আজ কিছুতেই তাকে অফিসে যেতে দিত না, আরও যত্নে যত্নে রাখত তাকে। ডাক্তার সব কিছু আয়াসকে বুঝিয়ে দিয়ে সামনে পা বাড়ায়। আয়াসও যায় ডক্টরকে এগিয়ে দিয়ে আসার জন্য। সমস্ত ঘরে এখন নিবরাস আর নূর একা। ঘরটা যেন হঠাৎ করে গুমোট হয়েছে। নিবরাসের শুয়ে থাকা ভালো লাগলো না নূরের। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করছে সে। যদি সে ওইভাবে পালিয়ে না আসতো তাহলে বোধহয় নিবরাস এভাবে হাত কাটত না, জখম করত না নিজেকে। সম্পূর্ণ ঘটনাটার দায় নূর নিজের ওপর নিয়ে নিল। যতক্ষণ না নিবরাস সুস্থ হচ্ছে ততক্ষণ সে শান্তি পাবে না। সে নিবিরাসের একটা হাতের ওপর হাত রাখে, আলতোকতে মুষ্টিবদ্ধ করে পুরুষালী ভারী হাতটাকে। এই মানুষটার আদর আদর কথা শোনা যে তার অভ্যাস হয়ে যাচ্ছে। আয়াস দরজায় দাঁড়িয়ে নক করে। নূর পেছনে ফিরে না তাকিয়েই তাকে ভেতরে আসতে বলে। আয়াস এসে নূরের বিপরীতে দাঁড়ায়, লক্ষ্য করে নূরের হাতের দিকে। নূর হাত ছাড়েনি। আয়াসের মুখে আলতো হাসি ফুটে ওঠে, বলে, ম্যাম। নূর চমকে তাকায়, কিছুটা অপ্রস্তুত হয়। যাকে সে ভাইয়া ডাকছিল সে তাকে ম্যাম ডাকছে। নূর আয়াসকে উদ্দেশ্য করে কিছুটা লজ্জিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ ম্যাম ডাকবেন না, আমার নাম ধরে ডাকতে পারেন। আমি আপনার বয়সে অনেক ছোট হব। স্যারের আদেশ ম্যাম, আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না। সরি। নূর হতাশ হয়। আয়াস আবার বলে, স্যারের অতীত সম্পর্কে আপনার জানা দরকার। ওনার মা বাবা জানি বলেছে আপনার স্যার। আয়াসের কথা শেষ হওয়ার আগে নূর তার কথা থামিয়ে দেয়। আয়াস চমকায়, অবাক কণ্ঠে শুধায়, সব বলেছে? স্যারের হোস্টেল লাইফ সম্পর্কেও? না, উনি শুধু ওনার মা বাবা আর সৎ মা সম্পর্কে বলেছেন। আয়াস ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, বাবার মৃত্যু সম্পর্কে কিছু বলেছে? না, বলেনি। আর আমি জানতেও চাই না এমন খারাপ বাবা সম্পর্কে, যে নিজের স্ত্রী ছেলের প্রতি বেখেয়ালি ছিল। ধোঁকা দিয়ে অন্যত্র সম্পর্ক গড়েছ। আজ নিবরাসের এমন অবস্থার জন্য শুধু ওর বাবা দায়ী। নূর কথাগুলো বলার সময় ওর চেহারার রং বদলালো। এখন ঠিক তাকে নিবরাসের মতো লাগছে, যেন সে নিবরাসের ফটোকপি। আয়াস বেশ মৃদু করেই বলল, আমি রুস্তম আর স্যার একই হোস্টেলে ছিলাম। আমাদের ফ্যামিলি কিছুটা একই রকম ছিল। তবে আমরা হোস্টেলে মানিয়ে নিতে পারলেও মানিয়ে নিতে পারেনি স্যার। কারণ ওনার চোখের সামনে উনি ওনার মাকে মারা যেতে দেখেছেন। ওনার শরীরে হাজার হাজার ঘায়ের চিহ্ন আছে ওনার বাবার দেওয়া। আমরা ওনাকে ডিস্টার্ব করতাম না। সারাক্ষণ উনি নিজে নিজে কথা বলতো। আমার আর রুস্তমের সাথে স্যারের কথা বলার কারণ ছিল একটা ব্লেড। আমরা সেদিন না বুঝেই দিয়েছিলাম। তার তখনই ঘটে আজকের মতো একটা দুর্ঘটনা। তবে সেদিন উনি ব্লেড চালিয়েছিলেন ওনার গলায়। হই হুল্লোড় পড়ে গিয়েছিল পুরো হোস্টেলে। সবাই বলছিল 107 নম্বর রুমের সাইকোটা নিজের গলায় ব্লেড ঢুকিয়ে দিয়েছে।
সাংঘাতিক রক্তে মাখামাখি স্যারকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তিনি হাসছিলেন। কি নিদারুণ হাসি! আমরা তখন ভয়ে আতঙ্কে জর্জরিত। মুখেরা বলার শক্তি পর্যন্ত ছিল না। এরপর ওনাকে আর হোস্টেলে দেখিনি। পরে জানতে পেরেছিলাম যে ওনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যখন উনি ফিরেছেন তখন ভাগ্যক্রমে আবার আমাদের সাথে দেখা। উনি তখন নর্মাল ছিল, বিশাল অফিসের মালিক। আমি আর রুস্তম তখন বেকার, উনি নিজে আমাদের কাজের অফার করেন। জানি না কেন, তবে আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমরা মানিয়ে নিলাম ওনার সাথে। একমাত্র আমরা দুজনই ছিলাম যাদের সাথে উনি একটু ভালোভাবে কথা বলতো। তারপর জানতে পারি উনি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন। তারপর আস্তে আস্তে সব জানা। নূর পাথরের মতো বসে আছে। কি বলবে ভাবতে পারছে না। নিবরাস এমন ক্রিটিক্যাল লাইফ লিড করেছে, ভাবতেই তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ ঠিক কতটা ডিপ্রেশনে ভূগোলে এমন পর্যায়ে যেতে পারে যে নিজের গলা দিয়ে ব্লেড ঢুকিয়ে দেয়। নূরের শরীর শিরশির করে ওঠে। আয়াস বোধ হয় ঠাহর করতে পারছে নূরের অবস্থাটা। নূরকে এখন নিবরাসের সাথে থাকা প্রয়োজন। সে নূরকে উদ্দেশ্য করে বলে, ম্যাম আমার এখন যাওয়া উচিত। এই বাড়িটা স্যারের সিক্রেট, কারো আশা মানা। সেখানে আজ ডক্টর আর হাউসকিপার এসেছে। যদিও ওরা আমার পরিচিত, তাও বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সন্ধ্যা নেমেছে, আমায় ফিরতে হবে। আপনি স্যারের খেয়াল রাখবেন। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কল করবেন। নূর থামাতে চেয়েও থামাতে পারেনি আয়াসকে। সে চলে যায়। আধ ঘন্টা যাবৎ নূর বসে আছে নিবরাসের পাশে। সাথে জ্যাকও আছে। সে এখন মোটেও চিৎকার করছে না। মালিকের অসুস্থতা বুঝতে পেরেছে বোধ হয়, নূরের শরীর কুলাচ্ছে না। সে পাশ থেকে উঠে সোজা শুয়ে পড়ে নিবরাসের বুকের ওপর জড়িয়ে ধরে শক্ত করে একটা চুমু বসায় নিবরাসের প্রশস্ত বুকে। নিবরাসের বুক উঠানামা করে। সে আলতো করে নিবরাসের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে। ক্লান্তিতে ঘুম চলে আসছে তার। ঘুম ঘুম চোখে দেখতে পেল তার মতো জ্যাকও নিবরাসের পা জড়িয়ে ধরে চোখ বুজেছে। নিশুতি রাত, ঝড়ের তাণ্ডব হচ্ছে বাহিরে। অর্ধবুজা জানলাটা দিয়ে হিমেল হাওয়া হু হু করে ঘরে ঢুকছে। সঙ্গে আসছে নরম গুড়ি গুড়ি বৃষ্টি। নিবরাস দেখছে তার সানফ্লাওয়ারকে। দুচোখ ভরে দেখছে। সানফ্লাওয়ারকে সারাজীবন দুচোখ ভরে দেখলেও যে তার চোখের তৃষ্ণা মিটবে না। এই একটা মুখের মধ্যেই যে তার সকল ভালোবাসা, সকল আকাঙ্ক্ষা সীমাবদ্ধ। ব্যান্ডেজ মোড়ানো হাতে সে আদরে আদরে ছুঁয়ে দিচ্ছে নূরের মুখ। চোখের পাতা, গাল, ওষ্ঠ সব কিছু ছুঁয়ে দিচ্ছে একে একে। মাঝে মাঝে কপালে আর ওষ্ঠে রাখছে কয়েকটা নরম উষ্ণ চুমু। তবুও নিবরাসের ভালোবাসা ফুরোয় না, উল্টে সানফ্লাওয়ারকে কাছে পাওয়ার আকুলতা আরও বেড়ে যায়। এই ভালোবাসার নাম কি দেবে সে? পাগলামি? উন্মাদনা? না কি অন্য কিছু? নূরের নিঃশ্বাস বদলায়। শরীরটা সামান্য নড়ে ওঠে। নিবরাস তৎপর হয়। সে তার শোয়ার পজিশন চেঞ্জ করে। নূরের ওপর ফেলে রাখা শরীরটা কিঞ্চিত সরিয়ে আনে। তবে দূরত্ব বাড়ায় না বেশি। এক হাত আলতোভাবে রেখে দেয় নূরের পেটের উপর। পর সে চোখ বুঝে। হঠাৎ নূরের ঘুম ভেঙে গেল। ঠান্ডা লাগছে ভীষণ। আধো আধো ঘুম চোখে। সমস্ত ঘরে একবার চোখ বোলায় সে। চারদিক অন্ধকারে নিমজ্জিত। কেবল মাঝে মাঝে বাইরে বিদ্যুতের ঝলকানি জানালার ফাঁক গলে ঘরের দেয়াল ছুঁয়ে যাচ্ছে। খুব সচেতনভাবে আলতো করে সে নিজের শরীরটা টেনে নেয় নিবরাসের জড়িয়ে ধরা হাত থেকে। দেয়ালের ঘড়িতে চোখ ফেলে 1:37 বাজে। সে আস্তে করে খাট থেকে নামে। নিবরাস যদিও ঘুমে আচ্ছন্ন, তাও রিস্ক নিল না সে। জ্যাক নেই পায়ের কাছে। ঘাটল না সে। হয়তো অন্য রুমে চলে গেছে। নূর ধীরে পা ফেলে এগিয়ে যায় জানালার দিকে। ভিড়ানো জানলা দিয়ে কেমন অকপটে বৃষ্টির ক্ষুদ্র বিন্দুগুলো ভেতরে প্রবেশ করছে। বিন্দু বিন্দু জলকণায় ফ্লোরটা ভিজে উঠেছে। নূর জানালার পাশে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নেয়। বিদ্যুতের কাঁপানো আলোয় জানালার কাছে নিজের প্রতিবিম্বটা দেখে সে ভালো লাগছে না। ধীরে হাত বাড়িয়ে জানালার পাল্লা দুটি টেনে আনে। জানালা বন্ধ হতেই বাইরের ঝড়ের শব্দটা একটু দূরে সরে যায়। নূর পেছনে ফিরে। খুব খিদে পেয়েছে। সকালে নিবরাসের সাথে নাস্তা করেছে। এরপর আর কিছু খাওয়া হয়নি। মাঝখান দিয়ে জেসমিনের সাথে কথা বলতে বলতে নুডলস রান্না করেছিল, তাও খেতে পারল না। খাওয়ার আগেই চড়া হয়েছিল নিবরাস।
তারপর সারাদিন ভয়ে আতঙ্কে কেটেছে। নূর পা বাড়ায় দরজার দিকে। ঠিক তখনই পেছনে থেকে ডাক আসে তার। নূর। সে জানে এই পুরুষালী ভারী কণ্ঠের মালিককে। নিবরাস উঠে পড়েছে বুঝতে পারল সে। তবুও পেছনে ফিরে তাকালো না। সামনে এগোতে এগোতে বলল, শুয়ে থাকুন, আমি আসছি। সে চলে যায় নিচের দিকে। এখন রান্না ঘরে গিয়ে কিছু একটা বানাবে। ফ্রিজে তো ফ্রোজেন করা খাবার আছেই। আর তাছাড়া তার মতো নিবরাসও সারাদিন কিছু খায়নি। এইদিকে নূর তাকে একা ফেলে চলে যাওয়ার মন ভারী হয় তার। কান্না চলে আসে। সানফ্লাওয়ার কি তার উপরে রাগ করে আছে? ইগনোর করছে তাকে? না হলে কিছু না বলে চলে গেল কেন? সে ক্ষোভে নাইটস্ট্যান্ডের ওপর থেকে শোপিসটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। শোপিসটা ব্যাম্বো ক্রাফট হওয়ার কারণে জোরে আওয়াজ করেনি। যদি কাচের কিংবা মাটির হতো তাহলে হয়তো এতক্ষণে নিশ্চয়ই ঝংকার তুলে ভাঙার আওয়াজ হতো। নিবরাসের মনের অস্থিরতা বাড়ে। খাট থেকে নেমে সে দ্রুত পদচারণ করল ব্যালকনির দিকে। রেলিং ধরে থেমে দাঁড়ায় সে। গুড়ি গুড়ি বৃষ্টিতে তার শার্টটা ভিজে যাচ্ছে। আর সেই সাথে ভিজে যাচ্ছে হাতে পেঁচিয়ে রাখা ব্যান্ডেজটা। এই বিষয়ে কোনো হেলদোল নেই তার। ভিজলে ভিজুক। ক্ষত জ্বলছে না তার, মন জ্বলছে। ভীষণ জ্বলছে। একমাত্র সানফ্লাওয়ারকে বুকে নিতে পারলে সে জ্বলা বন্ধ হবে। নিবরাস দৃষ্টি মেলে আকাশের দিকে। চোখ দুটো ক্রুদ্ধ ভীষণ লাল। কিছু কি বলতে চাইছে? বৃষ্টির পানি ছিটকে এসে মুখে আছড়ে পড়ছে তার। সে নিচু স্বরে বিড়বিড় করে, সানফ্লাওয়ার আমার ওপর রাগ করেছে, আমি কি করব এখন? ক্ষমা চাইব? পায়ে ধরব? নাকি কান ধরে উঠবস করব? কি 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 করলে সানফ্লাওয়ার আবার আগের মতো করে কথা বলবে আমার সাথে? আমায় জড়িয়ে ধরবে? ভালোবাসবে? নূর ট্রেতে করে খাবার গুছিয়ে নিয়েছে। তাকে বেশি খাটনি করতে হয়নি। সহজের মধ্যে স্যান্ডউইচটাই বানিয়েছে। নিজের জন্য নিয়েছে এক গ্লাস জুস আর নিবরাসের জন্য নিয়েছে এক গ্লাস দুধ। যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এখন প্রোটিনের খুব প্রয়োজন নিবরাসের। অবশ্য সে খেয়াল করেছে নিবরাস বেশি একটা খাবার খায় না। নূর ট্রে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভাবল এখন থেকে নিবরাসের খাবারের দায়িত্ব সে নিবে। নূর রুমে প্রবেশ করতেই দেখল রুমটা ফাঁকা। নিবরাস খাটে নেই। প্রথমে ওয়াশরুমে গেছে ভাবলেও ব্যালকনির দরজা খোলা দেখে সে বুঝতে পারল যে নিবরাস ব্যালকনিতেই। ভ্রু কুঁচকে এলো তার। এই লোক বৃষ্টির মধ্যে ব্যালকনিতে কি করছে? নাইটস্ট্যান্ডের ওপর ট্রেটা রেখে সে ও পা বাড়ায় বারান্দার দিকে। আপনি ভিজে যাচ্ছেন নিবরাস। হুট করে নূরের গলা পেয়ে হুঁশ ফিরে নিবরাসের। তার চুলগুলো ভিজে একদম কপালের সাথে লেপ্টে আছে। সাদা শার্টের কিছু অংশ ভিজে গায়ের সাথে লেগে গেছে। ব্যান্ডেজটাও যে ভিজে গেছে তা বুঝতে বাকি নেই নূরের। সে কিছু বলবে তার আগে নিবরাস হুমড়ি খেয়ে পড়ে তার ওপর। শক্ত করে জড়িয়ে ধরে তাকে। নিবরাসের এমনভাবে জড়িয়ে ধরার ফলে নূর ফ্লোর থেকে কিছুটা উপরে উঠে যায়। মাথাটা নিবরাসের বুকের সাথে ল্যাপটে আর পা দুটো হাওয়ায় ঝুলছে। নিবরাস নূরকে এমনভাবে বুকের মধ্যে চেপে ধরেছে যেন এক্ষুনি তাকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবে। নূর ছটফট করে ওঠে। নিবরাস নূরের ঘাড়ে থুতনি ঠেকিয়ে উগ্রভাবে বলে, তুমি আমার উপর রাগ করে আছো সানফ্লাওয়ার? প্লিজ রাগ করো না। আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি। তোমার সাথে ওই সময় আমার এমন করা উচিত হয়নি। তোমায় সন্দেহ করাও উচিত হয়নি। মাথা ঠিক ছিল না আমার। ভয়ে ভয়ে পেয়েছিলাম আমি। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল তুমি আমায় ছেড়ে চলে যাবে। আমি আবার একা হয়ে যাব তাই আমি ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও। নিবরাস একটানে কথাগুলো বলে এখনো নূরকে জড়িয়ে ধরে আছে। এই দিকে নূরের শ্বাস রোধ হয়ে যাচ্ছে। সে আধো আধো কণ্ঠে কোনো রকমে নিবরাসকে বলে উঠে, প্লিজ নিবরাস ছাড়ুন। আমি রেগে নেই। নিবরাস নূরের কথায় তাকে আরো জোরে চেপে ধরে বলে, সত্যিই রেগে নেই? তুমি মিথ্যে বলছো? নূর একটু মাটির স্পর্শ পেতে চায়। নিবরাস তার মাথাটা যেভাবে বুকে চেপে তাকে ঝুলিয়ে রেখেছে আর একটু এভাবে থাকলে তার প্রাণটা বুঝি সত্যিই উপরওয়ালার কাছে চলে যাবে। সে না পেরে হাত দুটো দিয়ে নিবরাসের কাঁধ চেপে ধরে। তারপর সজোরে কামড় বসায় নিবরাসের বুকে। হঠাৎ নূরের এমন কাণ্ডে নিবরাস কিছুটা ভড়কে যায়। মুখ দিয়ে অস্ফুট শব্দে আওয়াজ করে বেখেয়ালে নূরকে ছেড়ে দেয়। নূর ছাড়া পেয়ে আগে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নেয়। তারপর নিবরাসের দিকে গরম চোখে তাকিয়ে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এক্ষুনি তো মরে যেতাম আমি। নিবরাস থ হয়ে দাঁড়িয়ে আছে।
হাত তার বুকে। নূর যে জায়গাটায় কামড় দিয়েছে ঠিক সে জায়গাটায়। কি হলো, কথা বলছেন না কেন? পাগল আপনি? নিবরাস মাথা নাড়ে। এক পা এগিয়ে নূরের আরো কাছে এসে দাঁড়ায়। বলে, আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো। তাই রাগ ভাঙানোর জন্য এভাবে জড়িয়ে ধরেছিলাম। সরি। আমি আপনার জন্য রাগ করে আছি কে বলল? আমি তো খাবার আনতে গিয়েছিলাম। খুব খিদে পেয়েছিল। তাই আমার আর আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আর আপনি আমায় মেরে ফেলার প্ল্যান করছিলেন। সানফ্লাওয়ার তার জন্য খাবার বানিয়ে এনেছে এত রাতে? তাহলে সানফ্লাওয়ার রাগ করে নেই তার উপরে? কথাটা ভাবতেই তার মনে খুশির ঝলক বয়ে যায়। তাহলে এখন সানফ্লাওয়ারকে আগের মতো জড়িয়ে ধরা যাবে। আগের মতো আদর করা যাবে। ভাবতেই সে আবার জড়িয়ে ধরে নূরকে। তবে এবার আলতো করে ধরে। নূরের মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে বলে, সরি জানো আমি ভয় পেয়েছিলাম কত। ভেবেছিলাম তুমিও আমায় ছেড়ে চলে যাবে। আবার একা হয়ে যাব আমি। জানো সানফ্লাওয়ার, একা থাকা অনেক কষ্টের। আমি আর একা থাকতে চাই না। তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমার সাথে তুমি থাকবে সারা জীবন? নিবরাসের কথায় নূরের ভীষণ মায়া লাগে। সেও নিবরাসকে এবার আলতো জড়িয়ে ধরে। বলে, আমি সব সময় আপনার সাথে থাকব নিবরাস। কখনো একা ফিল করাবো না আপনায়। আপনাকে একা হতেই দিব না আমি। কিন্তু তার আগে খাবারগুলো খেতে হবে। আমার খুব খিদে পেয়েছে। নূরের খুব খিদে পেয়েছে কথাটা শুনে নিবরাস আর এক সেকেন্ডও বারান্দায় দাঁড়ায়নি। নূরকে নিয়ে সোজা রুমে গেছে। যাওয়ার সময় নূর হোঁচট খায় বাঁশের তৈরি ছোট্ট শো পিসটায়। নিবরাসের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা এখানে পড়ল কেমন করে? নিবরাস শো পিসটা তুলতে তুলতে বলল, আসলে খাট থেকে নামার সময় আমার হাত লেগে পড়ে গিয়েছিল। খেয়াল করিনি। সরি। কোনো ব্যাপার না। নিবরাস বসেছে খাবার খেতে। নূর লক্ষ্য করল নিবরাসের শার্টখানা ভিজে। সে বিস্মিত কণ্ঠে বলল, এ কি নিবরাস? আপনার শার্ট যে ভিজে। বদলাতে হবে তো। নিবরাস শার্টটার এদিক ওদিক তাকিয়ে বলল, বদলে দিবে সানফ্লাওয়ার? আমি হাত নাড়াতে পারছি না। অকপটে মিথ্যে কথা বলে দিল সে। নূর মানা করতে পারল না। হয়তো সত্যি নিবরাসের হাতে বেশি ব্যথা করছে। সে একটু এগিয়ে গিয়ে আস্তে করে নিবরাসের শার্টের এক একটি বোতাম খুলতে থাকে। কেমন যেন লাগছে তার। পায়ের তালু শিরশির করছে তার। এই দিকে নিবরাস বেশ খুশি। হাতে একটা স্যান্ডউইচ নিয়ে তা নূরের মুখের সামনে ধরে। ইশারা দেয় নূরকে কামড় দেওয়ার জন্য। নিবরাসের শার্ট খুলতে এসে নূরের খিদে কোথায় উড়ে গেছে। তাও নিবরাস মুখের সামনে ধরাতে সে এক কামড় নিয়ে নেয়। ঠিক নূর যে জায়গায় বাইট নিয়েছে নিবরাসও সে জায়গায় কামড় বসায়। নূর শার্ট খুলতেই হতবাক হয়ে যায়। নিবরাসের বুকের ওপর গভীর দাঁতের ছাপ স্পষ্ট। ফুলে ওঠা লালচে মাংসের মাঝখানে অল্প অল্প রক্তকণা জমেছে। নিজের উপর ভীষণ রাগ লাগলো তার। এভাবে কেউ কামড়ায়? এতটা গভীর যে ঠিক রক্ত বের হয়ে গেছে। অস্বস্তি আর বিরক্তিতে সে চোখ মুখ কুঁচকে নেয়। নিবরাস নূরের দৃষ্টি লক্ষ্য করে নিজের বুকের দিকে তাকায়। এক ক্ষুদ্র হাসিতে তার ঠোঁটে খেলে যায়। সে আলতো হাতে নূরের হাতটি তুলে নেয়, আর স্পর্শ করায় সেই ক্ষতস্থানে। নূরের সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে যায়। নিবরাসের মসৃণ ত্বক, ঠাস বোনা চেস্ট মাসল। কি কঠোর! সে নিবরাসের হার্টবিট স্পষ্ট অনুভব করতে পারছে। তার ধ্যান ভাঙ্গে নিবরাসের ভারী কণ্ঠের আওয়াজে। তোমার দেওয়া এই চুমু আমার জীবনের সেরা চুমুর তালিকায় থাকবে সানফ্লাওয়ার। তুমি যখনই আমাকে চুমু দেবে তখন এভাবেই দিবে। যাতে কেটে যায়। আচ্ছা? নিবরাসের এমন বেহা কথায় নূর লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। এভাবে সরাসরি কেউ লজ্জা দেয়? মনে মনে সে নিবরাসকে নির্লজ্জ বলতে ভুলল না। কথা ঘুরানোর জন্য বলল, শার্ট দিব নাকি গেঞ্জি দিব? নিবরাস নূরের কথা না শুনে ট্রেটা এগিয়ে দিয়ে বলল, ট্রেটাটি টেবিলের উপরে রেখে লাইট অফ করে আসো। রাত 2:30 বাজে। আর জেগে থাকতে হবে না। নূর ট্রেটা টেবিলের উপরে রেখে আলমারি থেকে একখানা গেঞ্জি বের করে নিল। ঘরের মৃদু আলোর ল্যাম্পটা জ্বালিয়ে লাইট নিভিয়ে দিল। খাটের কাছে যেতেই নিবরাস তাকে আবার ডেকে ওঠে। সানফ্লাওয়ার। হু। তার নিঃসংকোচ উত্তর। নিবরাস নিজের হাতটা মেলে দিয়ে বলে, গেঞ্জি পরব না আজ।
তুমি আমার গেঞ্জি হয়ে যাও। সে হাত দিয়ে নিজের বুকের দিকে ইশারা দিয়ে বলে, আমার এখানে একটু শুবে। কি সংকোচহীন আবদার। নিবরাস তাকিয়ে আছে তার দিকে। নূর গেঞ্জিটা খাটের পাশে রেখে এগিয়ে গেল নিবরাসের কাছে। আস্তে করে শুয়ে পড়ল নিবরাসের বলিষ্ঠ বুকের ওপর। নূর শুয়ে পড়তেই নিবরাস দু হাতে তাকে আলগে নিল, চেপে ধরল তার বিস্তৃত বুকে। আস্তে করে ঠোঁটে ঠোঁট চেপে বলল, রিল্যাক্স, জাস্ট ফিল মাই লিপস। ভর সকালে উঠে নিবরাস হন্যে হয়ে নূরের মোবাইল খুঁজছে। আকাশে ভোরের আলো ফুটেছে মাত্র। কাল রাতে নূরের স্নিগ্ধ উপস্থিতি তাকে এমন মোহে বেঁধেছিল যে মোবাইলের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিল সে। কিন্তু সকালে হঠাৎ ঘুম ভেঙ্গতেই ধুম করে মোবাইলের কথা মনে হয়েছে তার। আস্তে করে উঠে পড়ে নিবরাস। নূর তখনও ঘুমের দেশে, প্রশান্ত মুখ। নিবরাস আলতো করে আদর এঁকে দেয় নূরের ললাটে। তারপর নূরকে নিঃশব্দে রেখে নিচে নেমে আসে সে, হন্যে হয়ে খুঁজতে থাকে মোবাইলখানা। সেই ছোট্ট জিনিসটিই এখন তার একমাত্র প্রয়োজন। প্রায় 15 মিনিটের উত্তেজনায় ভরা খোঁজাখুঁজির পর অবশেষে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল নিবরাস। মোবাইলটা মিলল রান্নাঘরের ক্যাবিনেটের ওপরে। উল্টে পাল্টে দেখে সে হয়তো গতকাল রাতে নূর রান্নাঘরে ফেলে গিয়েছিল। মোবাইলটাকে মুষ্টিবদ্ধ করে দ্রুত পায়ে সোফায় এসে বসে সে কল লাগায় সেই নাম্বারটাতে। তার মুখে উত্তেজনা স্পষ্ট। প্রথম কয়েকবারে রিং হতে কল কেটে যায়। হতাশ হয় নিবরাস। ক্রোধে ফোনটাকে চেপে ধরে। চুলগুলোকে খামছে, নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করে। কিছুতেই রাখবে না সে। কাল একবার রেগে সানফ্লাওয়ারকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, ভয় পাইয়ে দিয়েছিল সানফ্লাওয়ারকে। আজ কিছুতেই এমন করবে না সে। হাসলে বোধ হয় রাগ কন্ট্রোল হবে। সে নিজে নিজে সামান্য হাসার চেষ্টা করে। ফোন লাগায় আবার সেই নাম্বারে। রিং হচ্ছে। হ্যালো আপা মনি, ভালো আছেন? ফোনের ওপাশে মেয়েলি গলা পেয়ে নিবরাসের মনে শান্তির হাওয়া এসে ধাক্কা খেল। এটা যে জেসমিন বুঝতে সময় লাগলো না নিবরাসের। তার মানে কাল সানফ্লাওয়ার সত্যি কথাই বলছিল। আনন্দে ফেটে পড়তে ইচ্ছে করল নিবরাসের। এখন ইচ্ছে করছে সানফ্লাওয়ারকে ঘুম থেকে তুলে হাজার খানেক চুমু খেতে, এত চুমু খেতে, এত চুমু খেতে যেন সানফ্লাওয়ারের শরীরের কোনো অংশ আর বাকি না থাকে। সে আলতো হেসে বলল, ভালো আছো জেসমিন? জেসমিন অবাক হয়। বলে, দুলাভাই আপনি ভালো আছেন? আমি ভালো। তোমার আপাও ভালো। আসলে নাম্বারটা দেইখা মনে করছি আপা ফোন দিছে। কালকে কথা কইছিলাম। আমার ফোনের চার্জ শেষ হইয়া যাওয়ার রাইখা দিছি। পরে খুইলা দেহি 100টার উপরে ফোন আইয়া রইছে। কোনো সমস্যা হইছিল? নিবরাস ফোনটা লাউড স্পিকারে দিয়ে সোফায় মাথা এলিয়ে দিল। এক হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, কোনো সমস্যা হয়নি। হয়তো চাপ লেগে কল চলে এসেছে। তুমি টেনশন নিও না। আচ্ছা, তবে আপনি আপার মোবাইলের থেইক্কা কল করলেন যে? আপনার মোবাইল নাই? নিবরাস থতমত খায়। মেয়েটা বড্ড কথা বলে। সানফ্লাওয়ার ছাড়া অন্য মানুষের মুখে এত কথা বিষ লাগে তার। বিষ? তাও নিবরাস একটু প্রাণচাঞ্চল্য কণ্ঠে বলল, কি করব বলো? আমি এত গরিব যে ফোনে রিচার্জ পর্যন্ত করতে পারছি না। তাই তো তোমার আপার ফোন দিয়ে কল দিয়েছি। ভাবলাম তোমার একটু খোঁজ খবর নেই। ফোনের অপর প্রান্ত থেকে জেসমিনের হাসির শব্দ ভেসে এলো। সে বলল, আপনি মজা ভালোই করতে পারেন দুলাভাই। এত বড় বাড়ি আছে, গাড়ি আছে, আর ফোনে টাকা পুরানোর টাকা নাই? তোমায় কে বলল আমার এত বড় বাড়ি আছে? জেসমিন বেশ কনফিডেন্সের সাথে বলল, আছেই তো, একটা কুকুরও আছে, নাম জ্যাক। কালকে আফা কইছে। আপনি তখন নাকি অফিসে আছিলেন? আপা কই এখন? ঘুমায়? জেসমিনের প্রশ্নে নিবরাস একবার উপরের তলার কামরার দিকে তাকায়। বলে, তোমার আফা এখন ঘুমাচ্ছে। তুমি বলো বাবা কোথায়? খালু তো আমারে নূর আপার নানুর বাড়িতে রাইখা গতকাল রাইতেই সিলেটে গেল। আমারে কইল ওনার সিলেটে নাকি অনেক কাজ। আমি একা একা বাসায় থাকতে পারমু না। নিবরাসের মুখে আলতো হাসি ফুটে ওঠে। তৃপ্তিকর হাসি। মনে মনে কিছু একটার ছক সাজিয়ে নেয় সে। জেসমিনের সাথে আরো কিছু কথা বলে সে কল রাখে। তারপর খুব যত্নে ফোনটাকে বন্ধ করে ক্যাবিনেটের ড্রয়ারে রেখে দেয়। এবার কয়েক দিন সানফ্লাওয়ারের সাথে আত্মতৃপ্তিতে সময় কাটাতে পারবে সে। ভোরের আলো এসে নূরের ঘুম ভাঙ্গিয়ে দেয়।
হালকা নড়ে চড়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় এক জোড়া মায়ামো চোখ আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। নিবরাসকে এত কাছে দেখে একটু ভরকায় নূর। এই দিকে প্রাণপ্রিয়া প্রিয়তমার ঘুম ভাঙ্গা মোটেও ভালো লাগলো না নিবরাসের। সে তো একটু প্রাণ ভরে দেখাতেই পারল না, একটু উঠে পারল না, একটু আদর করতে পারল না। নূরের ফোলা ফোলা গোলাপি অধরে একটু অধর ছোঁয়াতে পারল না, স্বাদ নিতে পারল না। এই প্রথম সূর্যের আলোর উপর এত বিরক্ত হলো নিবরাস। তাও চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পিট পিট করে তাকায়, মিনমিনিয়ে বলে, গুড মর্নিং। নিবরাস উত্তর না দিয়ে আচমকা নূরের ওষ্ঠ পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভেতরে, হাত দিয়ে টাইটলি চেপে ধরে নূরের হাত। ভর ছেড়ে দেয় তার ছোট্ট বডির উপর। যেন একটা বেড়াল ছানার উপর একটা বাঘ উঠে গেছে। নূরের চোখ বড় বড় হয়, অস্থির হয়, মোচড়া মুচড়ি শুরু করে দিয়েছে সে। এই দিকে নিবরাস একের পর এক চুমুয়ে ভরিয়ে দিচ্ছে তাকে। আলতো আলতো ভাবে গোগ্রাসে গিলছে নূরের ওষ্ঠ। নূর যত বারই নড়ে উঠছে ততবার তার সাথে কোমল চুম্বনে আবদ্ধ হচ্ছে নিবরাস। নূরের দেহের প্রতিটি স্নায়ু যেন আগুন ছুঁয়ে যাচ্ছে। তার ছটফটানি আরো বাড়ে, শ্বাস আটকে আসে। ওষ্ঠদয় ব্যাকুল, সে দুই ঠোঁট নাড়িয়ে নিবরাসকে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। বলবে কি করে? তার ওষ্ঠ তো এখন নিবরাসের ওষ্ঠের মধ্যে আবদ্ধ। কিন্তু এই অপ্রত্যাশিত মুহূর্তে হঠাৎ করেই নিবরাস ওষ্ঠ তার জোড়া ছাড়ে। এক গভীর রুদ্ধ ক্ষণ শেষে সে যেন তার বিস্ফারিত ফুসফুসে প্রাণের প্রথম বাতাস টেনে নিল। যেন আবার প্রাণ ফিরে পেল তার দেহে। দৃষ্টি এখনো ঝাপসা, ঠোঁট ফেটে চির ধরেছে। জোরে জোরে শ্বাস টানছে সে, এখনো দৃঢ় হতে পারেনি। নিবরাস তার ওষ্ঠ যুগল ছেড়ে নেমে এসেছে নেক সাইডে। মাথাটা গুজে সে আলতো করে চুমু খায় নূরের গলায়। একটা দুটো, তারপর অনেকগুলো। নূর আলো উত্তাল হয়। মনে হচ্ছে কেউ তার হৃদয়টাকে চেপে ধরে আছে। যতটা চেপে ধরে রাখলে শ্বাস আসে না, ঠিক ততটা ধরে রেখেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার, গলা দিয়ে আওয়াজ আসতে চায় না। ওষ্ঠদয় কাঁপছে, থরথর করে। তাও কাপা কাপা কণ্ঠে নিবরাসকে ডেকে ওঠে, নিবরাস। নূরের কাপা কণ্ঠ নিবরাসের কানে পৌঁছতেই সে আচমকা আরো নুয়ে পড়ে নূরের গলার কাছেটায়। সে মুহূর্তের তীব্র আবেগে শক্ত করে চেপে ধরে নূরকে। জোরে বাইট দেয় নূরের গলায়। নূর চিৎকার দিয়ে ওঠে। নিবরাস লাল হয়ে দাঁত বসে যাওয়া জায়গাটায় আলতো চুমু বসায়। উপরে ওঠে নূরের ওষ্ঠে আবার চুমু রেখে বলে, ভেরি গুড মর্নিং সোনা। নূরের চোখ বন্ধ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে, গলা শুকিয়ে কাট। নিবরাস তার গালে আলতো করে স্লাইড করে, ভারী তবে স্নিগ্ধ স্বরে বলে, চোখ খোলো সোনা, ইটস নর্মাল, কিচ্ছু হয়নি। নূর কিয়াত সময় পর চোখ খোলে। চোখের পাপড়ির ভাজে ভাজে জলকণা চিকচিক করছে। লাস্টে নিবরাসের এত হার্ড বাইটের সঙ্গে তার চোখে জল চলে এসেছে। লোকটার কি একটুও দয়া মায়া হয়নি? নিবরাস হাতের উপর ভর দিয়ে উপরে ওঠে। নূরের আখি জুগলে চুমু একে নিরেট কণ্ঠে বলে, তোমায় দেওয়া এক একটি ভালোবাসার যন্ত্রণা আমার কাছে অমৃত সুধা। যা পান করতে আমি একটুও কৃপণতা করব না। নূর চেয়ে থাকে নিবরাসের দিকে। লোকটার কি মাথা খারাপ হলো? কাল রাত থেকে এই চুমুর পাগলামি করছে, কোত্থেকে আসলো এই চুমুর ভূত মাথায়? নূরের ভাবনার মাঝে নিবরাস আবার বলে, এবার থেকে প্রতিদিন সকালে তুমি আমায় চুমু দিয়ে গুড মর্নিং বলবে, আর রাতে আমি বলবো। নিবরাসের নির্দ্বিধায় বলা কথা। অকপটে তাকিয়ে থাকা নূরের চোখের দিকে। নূর লজ্জা পায়। কথার মিনিং কি হতে পারে তা আর বুঝতে বাকি নেই তার। এত নির্লজ্জ নিবরাস? মনে মনে আওড়ায়, এই লোক এত দিন আধা পাগল ছিল, এবার পুরো পাগল হয়ে গেছে। না হলে ঘুম থেকে ওঠে একজন ব্যক্তির মুখে এভাবে কেউ চুমু খেতে পারে? অবশ্য ঠিকই আছে, তে নির্লজ্জ, তে নিবরাস। দুটোই দিয়ে শুরু হয়। নির্লজ্জ। মনে মনে আমাকে বকা দিও না সোনা। বকা চাই না, আমার আদর চাই। নিবরাসের এহেন কথায় নূরের ধ্যান ভাঙ্গে। নিবরাসের দিকে তাকায়। ব্যাটা শুধু নির্লজ্জ না, খুব চালাকও। মাইন্ড রিড করতে পারে। নূর আমতা আমতা করে বলে, আপনি আগে আমার উপর থেকে নামুন, আমি ভর্তা হয়ে যাচ্ছি। নূর বলার সাথে সাথেই নিবরাস তার উপর থেকে সরে এলো। সে বিছানায় পিঠটা এলিয়ে দিতেই নূর প্রাণ নিয়ে ছোটে ওয়াশরুমের দিকে। এখন এটাই তার একমাত্র আশ্রয়স্থল। এই লজ্জা নিয়ে সে কিভাবে চোখে চোখ রাখবে নিবরাসের চোখে? ভাবতেই তার সমস্ত শরীরের পশম দাঁড়িয়ে যায়।
এই দিকে নিবরাস নূরের যাওয়া দেখে আলতো হাসে। মেয়েটা তার জীবনে আসার পর থেকে সে হেসেই চলেছে। কারণে হাসে, অকারণে হাসে। মেয়েটা কাছে থাকলেই তার হাসতে মন চায়, আদর করতে মন চায়। আলতো আদর না, যে আদরে সানফ্লাওয়ার কান্না করবে এমন আদর। নিবরাসের ছক করা শেষ। এমন আদর করার দিন এসে গেছে। সে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি না চাইলে তুমি কখনো আমার কাছ থেকে দূরে যেতে পারবে না, শুধু একবার আমার উত্তপ্ততায় ধরা দাও তুমি সানফ্লাওয়ার। আই প্রমিস। প্রতিদিন প্রতিক্ষণ তুমি আমার উত্তপ্ততায় পুড়বে, জলে পুড়ে যাবে, আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব তোমায়। প্রমিজ। নূর ওয়াল মিররের সামনে দাঁড়িয়ে, এক হাতে আর্স্ট হয়ে গলায় থাকা ক্ষতের ওপর আলতো করে ছোঁয়াচ্ছে বারবার। দাঁতের আঘাতে পাতলা চামড়াটা সামান্য কেটে গেছে, নূর ছুঁয়ে দেয় ক্ষতটা। আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। তার বুকটা এখনো ড্রিম ড্রিম করছে। নীল কালো এই ব্যথা থেকে এখন তার লজ্জাটাই মুখ্য। সত্যি বলতে সে চেয়েছিল নিবিরাস আরেকটু গভীরে যাক, তাকে আরেকটু ভালোবাসুক। স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারে না? কিন্তু নিবরাস কি করল? একটা কিস আর একটা লাভ বাইট। মনে মনে নিবরাসকে বকা দিয়ে শাওয়ার অন করে দিল সে। মাথা বেয়ে গলা দিয়ে পানি নেমে আসতেই ক্ষতের জায়গাটা চিনচিন করে উঠল তার। সেই ব্যথা সে সানন্দে গিলে নেয়। মন ছাপিয়ে অভিমান উঠে আসে তার ভিতরে। আরেকটু ভালোবাসলে কি হতো লোকটার? কিচ্ছু বোঝেনে। নিবরাস খাবার রুমেই নিয়ে এসেছে। কোথায় গেল নূরের বলা কথা যে সে নিবরাসের খাবারের দায়িত্ব এবার থেকে সে নিবে? উল্টে নিবরাস এখন এক গাদা খাবার নিয়ে এসেছে তার জন্য। একে তো নিবরাসের সকালের এমন কাজের জন্য নূর বিরক্ত, তার উপর আবার এতগুলো খাবার নিয়ে আসবি কেন? নিবরাস নূরের মুখের সামনে খিচুড়ি ধরে রেখেছে। নূর কিছুতেই হা করছে না। নূর চাইছে নিবরাস একটু বিরক্ত প্রকাশ করুক, কিন্তু সে গুড়ে বালি। নিবরাস তো বিরক্ত হচ্ছেই না, উল্টে প্রতিবার তাকে আরো নরম করে বলছে, সানফ্লাওয়ার হা করো। নূর বিরক্তিতে আওড়ায়, আপনি এমন কেন নিবরাস? হাতটা মুখের নামিয়ে আনে নিবরাস। বলে, কেমন? খুব খারাপ? নূর চেঁচিয়ে ওঠে। বলে, না, প্রশ্নই আসে না। এই যে আমার সাথে সব সময় এত আদর আদর করে কথা বলেন, কখনো আমার উপর রেগে যান না কেন? নিবরাস শীতল চাহনিতে নূরের দিকে চায়। খিচুড়িটা নূরের মুখে দিয়ে বলে, আমি রেগে গেলে তুমি ভয় পাবে তাই? নিবরাসের কথাটাকে নাকচ করে নূর বলল, মোটেও না, আমি ভয় পেতাম না। বরং? বরং কি? নিবরাসের প্রশ্নবিদ্ধ চাহনি। নূর আমতা আমতা করে বলে, ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমার বিয়ে একটা ভিলেনের সাথে হবে। হিরো আমার একদম পছন্দ না, অথচ দেখুন আপনি কত ভালো। আমায় একটুও বকাবকি করেন না, কোনো কাজের জন্য জোর জবরদস্তি করেন না। একদম হিরো হিরো টাইপ। তুমি কেমন জোর জবরদস্তি চাও? নিবরাসের এহেন কথায় নূর থমকায়, চোরের মতো এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলে, কোনো রকম না। নিবরাস হাসে। হাসিতে তার চক্ষুদ্বয়ও চকচক করে। নূরের দিকে তাকিয়ে সে গমগমে স্বরে বলে, সানফ্লাওয়ার, হানিমুনে যাবে? সিলেট। সিলেট বলতে আমরা বুঝি এক অনন্য স্বপ্নঘেরা সবুজ রাজ্য। কুয়াশায় মোড়া পাহাড়, ঢেউ খেলানো চা বাগান, ঝর্ণার কলকলধ্বনি আর সুরমা নদীর শান্ত প্রবাহ। সিলেটের প্রত্যেকটি কোণা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, শুধু ভালোবাসার হাওয়ায় ঘেরা। উত্তরে মেঘালয়ের কুয়াশা মোড়ানো পাহাড়শ্রেণী, যেখান থেকে নেমে আসে পিয়াইন আর সারি নদীর স্বচ্ছ জলধারা। দক্ষিণে হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরের জলরাশি, যেখানে পাখির কলতান আর ঢেউয়ের শব্দ মিশে একাকার হয়। পূর্বে বিস্তৃত টিলা আর চা বাগানের সবুজ সমাহার। সন্ধ্যায় সূর্যাস্তের আলোয় এই চা বাগাল রূপ নেয় সোনালি ক্যানভাসে। পশ্চিমে ছড়িয়ে আছে ঐতিহাসিক মাজার আর প্রাচীন স্থাপত্য। এই সবুজ রাজ্যে এসে প্রতিদিনই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ক্লান্ত শহুরে হৃদয়গুলো। জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে একটুখানি প্রশান্তির আশায় হাজারো মানুষ ছুটে আসে সিলেটের কোলে। কেউ আসে পাহাড়ের কুয়াশায় হারিয়ে যেতে, কেউ বা নদীর স্বচ্ছ জলে নিজের প্রতিচ্ছবি খুঁজতে। সিলেটের চা পল্লববেষ্টিত সুউচ্চ টিলার শীর্ষে অবস্থিত কাঠের নির্মিত এক নিঃসঙ্গ হোমস্টে। যতদূর দৃষ্টি প্রসারিত ততদূর সবুজের অনন্ত বিস্তার। ঢেউ খেলানো চা বাগান যেন একটা জীবন্ত চিত্রপট। কটেজের বারান্দা থেকে দেখা যায় গুমোট হয়ে থাকা মেঘেদের আনাগোনা।
চারদিকে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে তারা। মুক্ত কোনো বাধা নেই তাদের। নিবরাস উপুর হয়ে ঘুমাচ্ছে। পরনে শার্ট নেই তার। ধবধবে চকচকে পৃষ্ঠদেশ প্রতীয়মান। তার এই পৃষ্ঠদেশ যে কারোর দৃষ্টি আকর্ষণের জন্য যথার্থ। নূরের চোখে ঘুম নেই। এক হাত নিবরাসের করতলে মুষ্টিবদ্ধ। সেই ঘুমানোর সময় ধরেছিল নিবরাস, এখনো ছাড়ার নাম নেই। নূর জোর করে ছাড়াতে গেলে আরো আঁকড়ে ধরছে নিবরাস। ঘড়িতে রাত 3:18 বাজে। নূর নিবরাসের দিকে তাকিয়ে স্মরণ করে নেয় সকালের কথা। সকালে যখন নিবরাস হানিমুনে কথা বলেছিল তখন নূর ভেবেছিল নিবরাস হয়তো ফাজলামো করছে, তাকে লজ্জা দেওয়ার জন্য মিজা করছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে ঠিক আধা ঘন্টার মধ্যে নিবরাস ফ্লাইটের ব্যবস্থা করে ফেলল। এই দিকে তার পাসপোর্ট নেই। এই নিয়ে যেন নিবরাসের কোনো হেলে দোল ছিল না। সে দিব্যি কাপড় গুছাচ্ছে, তাকে হাত পর্যন্ত লাগাতে দিচ্ছে না। এমনকি কোথায় যাবে সেটা পর্যন্ত বলছে না। যখনই জিজ্ঞেস করছে তখনই বলছে সারপ্রাইজ। বেলা তখন ঠিক দ্বিপ্রহরের দ্বারপ্রান্তে, 12টা। তখন বাংলো থেকে বের হয়েছে তারা। আয়াস এসেছিল ঠিক তার 1 ঘন্টা পূর্বে, সকাল 11টা নাগাদ। এসে জ্যাককে নিয়ে গেছে সে। গাড়ি ছুটে চলে শহরের ব্যস্ততা পেছনে ফেলে। জানালার পাশে বসে থাকা তার চোখে তখনও ছিল কিছুটা কৌতূহল, কোথায় যাচ্ছে কিছুই জানে না। এই দিকে নিবরাস নির্বিকার, কিছুই বলছে না। সে এয়ারপোর্ট এসে জানতে পেরেছে তারা প্রাইভেট এয়ারক্রাফটে যাবে। পাসপোর্টের কোনো ঝামেলা নেই। আর সবচেয়ে বড় কথা, এই বিমানটি শুধুই তাদের দুজনের জন্য বরাদ্দ। সে আর নিবরাস, আর কেউ নয়। সে ভেবে পায় না নিবরাস এত কম সময়ের মধ্যে কিভাবে প্রাইভেট এয়ারক্রাফটের ব্যবস্থা করল। আর তারপর সিলেট। নিবরাস ঘুমের মধ্যে নড়ে ওঠে। নূর লক্ষ্য করে কটেজে আসতে আসতে প্রায় দুপুর হয়েছিল তাদের। ওই যে রাত 1:30 নাগাদ এসে পৌঁছেছে তারা। এসেই নিবরাস শার্ট খুলে ঘুমিয়েছে। তার নাকি ভীষণ ক্লান্ত লাগছিল। নূরের ঘুম না আসলেও সে নিবরাসের সাথে শুয়েছিল। ডিস্টার্ব করেনি একদম। নূর এক দৃষ্টিতে তাকায় নিবরাসের দিকে, চোখের পল্লব জুড়ে এক আত্মস্থ আদরের আবেশ। সে নিবরাসের আরেকটু কাছে ঘেঁষে বসে। তার বা হাত নিবরাসের করতলে বন্দি এখনো। ধীরে সে এগিয়ে আসে। মুখের পল্লব নিবরাসের প্রশান্ত অভিমুখের নিকটবর্তী। উপুর হয়ে শোয়ার ফলে নিবরাসের গলার এক পাশের কাটা দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। বোধ হয় সেলাই লেগেছে। নিশ্চিয়ে লেগেছে লাগারই কথা। নূর ছুঁয়ে দেয় নিবরাসের কাটা দাগটায়। নিবরাসের ঘুম হালকা হয়। খপ করে আঁকড়ে ধরে নূরের হাত, নিঃশ্বাস ভারী, চোখ দুটি আধভঙ্গ। নূরকে একটু কাছে টেনে অস্পষ্ট স্বরে বলে, ঘুমাওনি? নূর বিস্ফারিত চোখে তাকায় সেই অনবদ্য মুখাবয়বের দিকে। সদ্য ঘুম ভাঙা নিবরাসকে এত মায়ামো লাগছে কেন? যেন অপার্থিব সৌন্দর্য এসে ঘিরে ধরেছে তাকে। আশ্চর্য, এই লোকটাকে কেন এত সুন্দর হতে হবে? কে বলেছে এত পারফেক্ট হতে? তার গালে লম্বা সরু এক রক্তাভ রেখা। সম্ভবত দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় নিদ্রামগ্ন থাকার ফলশ্রুতি এটা। জিহ্বা দ্বারা ঠোঁটদ্বয় হালকা ভিজিয়ে নেয় নূর। মোহবেষ্টিত কণ্ঠে বলে, আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? নিবরাস ঘুম মুখে আলতো হাসে। নূরের চুলগুলোকে পেছনে ঠেলে মৃদু কণ্ঠে বলে, আমায় সুন্দর লাগছে? নূর হালকা মাথা নাড়ে, ঠোঁটে এক অনুরাগমাখা ভাঁজ। পুরুষদের এত সুন্দর হতে নেই। আচ্ছা। নিবরাসের দুষ্টু স্বর। আমার বউ তো খুব সুন্দরী। যাকে বলে একদম আগুন সুন্দরী। তার পাশে আমি যদি ছাইঙ্গা হয়ে থাকতাম লোকে বলতো, দেখো মেয়েটার কি নির্মম কপাল, এত সুন্দর অপ্সরীর মতো মেয়েটা কালো স্বামী পেয়েছে। তাই বোধ হয় আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে। আপনি কিন্তু মজা ভালোই করতে পারেন। এমনি সবার সাথে চুপ থাকেন, কিন্তু আমার সাথে কথার বন্যা বসিয়ে দেন। অন্য মানুষ আর তুমি কি এক? আমি অন্য মানুষের সাথে মিশতে পারি না। আমার একা থাকতেই ভালো লাগে। নূর সামান্য উঠার চেষ্টা করে, কিন্তু পারে না। বলে, জীবনের বহমান প্রবাহে আমরা তো একা থাকতে পারি না। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তো মানুষের সংস্পর্শে যাওয়া প্রয়োজন। মানুষের সাথে মিশা প্রয়োজন। কথা বলা প্রয়োজন। তাই না? নিবরাস উপেক্ষা করে নূরের কথা। গম্ভীর স্বরে সে আওড়ালো, আমি একা নেই। তুমি আছো। জ্যাক আছে।
এই ছোট্ট জগতেই আমার নিজস্ব একটা পৃথিবী আছে। আমি কি বেঁচে নেই? দিব্যি বেঁচে আছি। অস্তিত্ব টিকে আছে। আমার মানুষের সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই। সানফ্লাওয়ার মানুষের ভিড়ে গিয়েই যদি আবার সেই একাকিত্ব জাগে, তবে সেই সংস্পর্শের কি দরকার? আমার তোমার সংস্পর্শের দরকার। তোমার কাছেই আমি আমার নিজেকে খুঁজে পাই। তোমার মুখে আমি যেন আর এমন কথা না শুনি। নূরের মাথা নাড়ে। তার কাছে নিবরাসের কথার প্রেক্ষিতে আরো কথা থাকলেও কিছু বলল না। ঘুরতে এসেছে। মুড ভালো থাকুক। সামান্য কারণ নিয়ে মুড খারাপ করার প্রশ্নই আসে না। পরে তাকে আস্তে আস্তে বুঝানো যাবে। নূরের ভাবনার মাঝে নিবরাস উঠে বসে। এখনো তাকে জড়িয়ে ধরা। নূর তাল সামলাতে না পেরে নিবরাসের গলার অংশটায় ধরে। জায়গাটা সামান্য উঁচু। নূর জায়গাটায় আরেকটু চেপে ধরে শুধায়, কয়টা সেলাই লেগেছে এখানে? নিবরাসের চোখগুলো উজ্জ্বল হলো, ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলে, 4টে। 4টে। নূর বিস্মিত হয়। নিবরাস তখন আবারও ডেকে ওঠে এক দর্দময় স্বরে, সানফ্লাওয়ার। হুম। তুমি একটু ছুঁয়ে দাও ওটা। খুব পুরনো কষ্ট। তুমি ছুঁয়ে দিলে ব্যথাটা যেন কমে যাবে। নূর তখনও তার হাত সরায়নি, দৃষ্টিতে এক প্রগাঢ় প্রশ্রয়। মৃদু স্বরে বলে, ছোঁয়া তো লেগেই আছে। আমি সরাইনি এখনো। কিন্তু এখন তো উঠতেই হবে নিবরাস। খুব খিদে পেয়েছে আমার। নূরের খিদে পেয়েছে কথাটা শুনে নিবরাস হকচকিয়ে ওঠে। ঘড়ির দিকে তাকাতেই দেখে ঘন্টার কাঁটা 4টের দিকে প্রাণপণে ছুটছে। সে নূরের থুতনিতে হাত ছুঁয়ে বলে, ফ্রেশ হয়ে এসো। আমি রুম সার্ভিসকে কল দিচ্ছি। আমরা বাইরে যাব না? না, বিকেল হয়ে এসেছে, আমরা ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে ভোর 5টা বেজে যাবে। এই সময় ঘুরতে না বেরোনোই ভালো। নিবরাসের কথায় নূরের যে কিছুটা মনক্ষুণ্ণ হলো তা বেশ বুঝতে পারছে নিবরাস। কিন্তু কিছু করার নেই। কোনো রিস্ক নেওয়া যাবে না। সানফ্লাওয়ারকে নিয়ে তো কোনোভাবেই না। আনোয়ার, প্লিজ স্টপ ওয়ার্কিং। কতদিন পর তুমি আমার কাছে আসো। তাও তুমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকো। এমন হলে আমাকে টাইম কখন দিবে তুমি? 2 দিন পর যে আমাদের অ্যানিভার্সারি, তা ভুলে গেলে? মেয়েটার কথায় আনোয়ার হোসেন ল্যাপটপটা সাইডে রাখে। চোখ উঠিয়ে তাকায় মেয়েটার দিকে। প্রিয়সিতা। হুম মেয়ে বললে ভুল হবে। বয়স তার 31-এর। কোঠায়। আনোয়ার হোসেন বিয়ের পর প্রেমে মজেছিলেন প্রিয়সিতার সাথে। লুকিয়ে চুরিয়ে দেখা, তারপর গোপনে বিয়ে। অথচ এই বিয়ে সবার আড়ালে। কোনো নাম নেই। কোনো চিহ্ন নেই। পুরো দুনিয়ার সামনে তিনি আনোয়ার হোসেন, নূরের বাবা। কোথাও এটা নেই তিনি প্রিয়সিতার স্বামী। এজন্যই দ্বিতীয় পরিবারে ওনার কোনো সন্তান নেই। ওনার একজনই সন্তান। আর সে হলো রুহানিয়া হাসান। তার 2 চোখের মণি নূর। আনোয়ার হোসেন প্রিয়সিতাকে কাছে টেনে নেয়। ঘাড়ে থুতনিটা রেখে বলে, ওয়েইট বিবি যান। কিছু ফাইল রেডি করা বাকি। কাজের চাপও একটু বেশি। 2 দিন পরে যাব। প্রমিস। মুখ গোমরা করে প্রিয়সিতা। বলে, আগে তুমি নূরের বাহানা দিতা, তারপর কাজের বাহানা। এবার আমি আর কোনো বাহানা শুনব না। আমাকে ঘোরাতে নিয়ে যেতেই হবে। ব্যাস। আচ্ছা, যাব তো। অ্যানিভার্সারির দিন যাব। তোমাকে নিয়ে সারাদিন ঘুরব। আমরা খুব মজা করব, খুশি? হুম। এবারের অ্যানিভার্সারিতে কি গিফট চাও বলো? আনোয়ার হোসেনের কথায় প্রিয়সিতা যেন মনে একটু সাহস সঞ্চয় করেছে। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে বলল, আমার একটা বেবি চাই আনোয়ার। এখনো। আমার অনেক শখ। আনোয়ার হোসেন ছেড়ে দেয় প্রিয়সিতাকে। খাট থেকে নেমে সে গম্ভীর কণ্ঠে বলল, তোমার মুখে নেক্সট টাইম এই কথা শুনলে ঠিক ঠোঁট সেলাই করে দিব। আনোয়ার হোসেনের একটাই সন্তান। সে হলো নূর। নূর আমার আদরের চোখের মণি। ওর জায়গায় তুমি অন্য কাউকে আনতে চাইছো? আবার? কত সাহস তোমার! কথাখানা বলে তিনি ঘর ত্যাগ করেন। কিন্তু প্রিয়সিতা সেখানেই স্থির। বসে বসে তিনি অশ্রু মুছছেন। একটা মেয়ের কি বাচ্চার শখ থাকতে পারে না? অবশ্যই পারে। কেন তাকে এভাবে থাকতে হচ্ছে? লুকিয়ে লুকিয়ে? বিয়ে করেছে। কোনো পাপ তো করেনি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে প্রিয়সিতা। ব্যাস। আর না। অনেক সহ্য করেছে সে। নূর 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 এই একটা মেয়ের জন্য তার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। তার 2টো বাচ্চা জন্মের আগে রে গেছে।
শুধু এই মেয়ের জন্য। প্রিয়সিতা বেডশিট খামছে ধরে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, ভেবেছিলাম আজকে যদি তুমি রাজি হও তাহলে আমি আমার ডিসিশন চেঞ্জ করব। তোমার আর বাচ্চার সাথেই সারাটা জীবন কাটিয়ে দিব। পুরনো সব কিছু ভুলে যাব, নতুন করে আবার শুরু করব সব। কিন্তু তা আর হবে না, সম্ভব নয়। আমাকে ওর সাথে কথা বলতেই হবে। আমি যদি সুখে না থাকতে পারি তাহলে তোমাদের বাপ মেয়েকেও সুখে থাকতে দেব না। ইট সময় প্রমিস। ঋতুচক্রে বর্ষা এখন অন্তর্ধানের পথে। তার অবসরের সুর বাজিয়ে সমাগত শরৎ ধীরে ধীরে প্রকৃতির মঞ্চে আবির্ভূত হচ্ছে। ক্ষণে ক্ষণে আকাশ বাতাসের চিত্র বদলাচ্ছে। কখনো কখনো নীলিমার বিস্তারে মেঘেদের আনাগোনা গুমট, নতুবা স্বচ্ছ আকাশে ঝকঝকে মেঘেদের ছড়াছড়ি। নূর কটেজের আয়তকার বারান্দায় সাজানো সোফাটায় বসে আছে। সোফা নয়, বেতের একখানা লম্বা টেবিলের মতো। হাতল আছে, ওই 3 জন মতো বসতে পারবে আর কি। সোফা বললে ক্ষতি নেই, পাশে বড় বড় দুটি মোড়া। সে অনাবিল আরামে নিমগ্ন সোফায় আয়েস করে বসে মোড়ার ওপর পা তুলে দিয়েছে। তার দৃষ্টি অম্লান হয়ে ছুটে বেড়ায় চারপাশের নৈসর্গিক অপূর্বতায়। এই অপরূপ সৌন্দর্যে সে মুগ্ধ হয় বারংবার। আগে কখনো ভাবেনি পৃথিবী বুঝি এত সুন্দর। সত্যি বলতে কুমিল্লার সীমারেখা কখনোই অতিক্রম করেনি সে। প্রকৃতপক্ষে নিজ শহরের অন্তর্গত স্থানের পরিভ্রমণও তার জীবনে অনুপস্থিতই রয়ে গেছে। সেখানে ঢাকা সিলেট আসা তার কাছে বিশাল ব্যাপার। শৈশবকাল হতেই তার উপর আরোপিত ছিল এক প্রকার অনর নিষেধাজ্ঞা। স্কুল থেকে কিংবা কলেজ থেকে কখনো সে স্টাডি ট্যুরেও যেতে পারত না। এই ঘুরতে যাওয়া নিয়ে ছিল বাবার ঘোর আপত্তি। অবশ্য এটার কারণও খুব গুরুতর। সবে মাত্র 7ম শ্রেণীতে পড়ে সে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চলছে। স্কাউটে যুক্ত থাকার কারণে প্যারেডে নাম ছিল। উপজেলায় গিয়ে পারফরমেন্স করতে হতো। বহু কষ্টে বাবাকে রাজি করেছিল সেবারে। এই প্রথম বোধ হয় আনোয়ার হোসেন মেয়েকে এভাবে কোথাও যেতে দিতে রাজি হয়েছিলেন। তবে যাওয়ার দিন বাধল বিপত্তি। সকাল সকাল 6টায় স্কুলে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল, কিন্তু সে ঘুমের কারণে সে দিন উঠতেই পারেনি। যখন ঘুম থেকে উঠেছে তখন জানতে পেরেছে যে বাসটায় তারা যেত সেটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। সে দিন আনোয়ার হোসেন কি যে কান্না। এরপর থেকে তার ঘোরাঘুরি বন্ধ। কখনো ঘুরতে যাওয়ার কথা বললে বাবা ঘুরিয়ে আনত, এতটুকু পর্যন্তই। নূরের ভাবচিন্তার ছন্দ ছিন্ন হয়। ধরণীর আধার এখনো আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়নি। গোধূলির আবছা আলোয় আকাশে এখনো দীপ্তির ছোঁয়া ছড়ায়নি। সব কিছু ধোঁয়াশাচ্ছন্ন, অস্পষ্ট অথচ কি স্নিগ্ধ। আচ্ছা, এমন একটা জায়গায় আসলে কি রাতে ঘুম হয়? তার তো হয় না। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টের কারণে গত রাতে ঘুম হয়নি তার। এই দিকে নিবরাস অনবচিন্তভাবে ঘুমাচ্ছে, যাকে বলে একেবারে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। নিবরাসের কথা মাথায় আসতে নূর একবার নিবরাসের দিকে তাকায়। থাইয়ের কাচের বিপরীতে নিবরাসের মুখাবয়ব স্পষ্ট। ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে সে। একটা মানুষ কি পরিমাণ ঘুম পাগল হলে দুপুরেও ঘুমায়, রাতেও ঘুমায়? নূর এক বিষণ্ণ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। সিলেট যাত্রার একরাত্রি আর অর্ধ দিবস ইতিমধ্যেই অতীত হয়ে গেছে। অথচ তারা এখনো কটেজের অন্তসীমা অতিক্রম করেনি। বাহিরের প্রকৃতিকে ছুঁয়ে দেখার কোনো প্রয়াসও নেয়নি। কেমন ঘোরাঘুরি। নিবরাসের ঘুম হালকা হয়। সে ধীরে ধীরে শরীরে অস্থিরতা অনুভব করে। নড়ে চড়ে ওঠে, হাতরে পাশে খোঁজে নূরকে। বিছানায় তার পাশে নূর নেই উপলব্ধি হতেই তৎক্ষণাৎ তীক্ষ্ণ চেতনায় ফিরে আসে তার। ধরফরিয়ে উঠে সে। ঘুম টুম উবে গেছে দুচোখ থেকে। শক্ত মুখে তীক্ষ্ণ আখি যুগল দ্বারা নরজ বুলায় সমস্ত ঘরে। ফাঁকা। ভোরের কোমল আভা তখন ঘরে আলতোভাবে প্রবেশ করেছে। বারান্দার দিকে নজর পড়তেই তার অধর জোড়ায় কিঞ্চিত হাসির ঝলক দেখা গেল। পাতলা কম্বলটা সরিয়ে উঠে সে বারান্দার দিকে অগ্রসর হল। নূর তখনও নিমগ্ন দৃষ্টি তার পূর্বাকাশে। উদিত সূর্যের আলো চারদিকে কেমন সোনালি আভা ছড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে পেছনে থেকে নিবরাস নিঃশব্দে এগিয়ে এসে তার কাঁধে রাখে থুতনি। তারপর গভীর আবিষ্টতায় 2 বাহুতে জড়িয়ে ধরে তার বুকের নিম্নাংশে।
হঠাৎ পেছনে থেকে এমন জড়িয়ে ধরায় প্রথমে নূর দারুণ ভয় পেলেও তার বুঝতে বেগ পেতে হয়নি এই আদুরে স্পর্শের মালিককে। নিবরাস নূরের ঘাড়ে নাক ঘষে দিয়ে সেখানে আলতো করে চুমুয়াকে। মোহবেষ্টিত কণ্ঠে শুধায়, এত ভোরে আমাকে ফেলে উঠে গেলে কেন সানফ্লাওয়ার? নূর নিবরাসের জড়িয়ে ধরা হাতের উপর হাত রেখে বলে, আমার ঘুম ভেঙে গেছে। কেন? জানি না। হয়তো এক্সাইটমেন্টের কারণে। নিবরাসের থুতনি তখনও নূরের কাঁধে ঠেকানো। সে মৃদু তবে গম্ভীর কণ্ঠে বলে, এক্সাইটমেন্ট? কেন? আমরা এখানে ঘুরতে এসেছি 17 ঘন্টার উপরে। কিন্তু এখনো কটেজ থেকেই বের হলাম না। তো ঘুরতে এসে কি লাভ হলো? নিবরাস নূরের কাঁধ থেকে থুতনি সরিয়ে নিল। সামনে গিয়ে সোফায় বসে শক্ত হাতে তাকে টেনে তাকে উরুর উপর বসাল। নূরকে বুকের সঙ্গে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল, হুম সোনা, আমরা এখানে ঘুরতে আসিনি। নূর বিস্ময় তাকায় তার দিকে। শুধায়, তাহলে কেন এসেছি? নিবরাস আলতো হাতে নূরের চুলগুলোকে কানের পেছনে গুজে দিচ্ছে। তার ওষ্ঠ ছুঁয়ে ব্যাকুল কণ্ঠে বলে, হানিমুন করতে। নূর থমকায়, দুরু দুরু বুক উঠানামা করে। নিবরাস তখনও তার অঙ্গুষ্ঠ আর তর্জনী আঙুল দিয়ে নূরের ওষ্ঠ ছুঁয়ে দিচ্ছে ব্যাকুলভাবে। নূরের মনে অজানা এক উথাল পাথাল ঢেউ গর্জন শুরু করে। নিবরাসের স্পর্শে সে আরও ব্যাকুল হয়। নিবরাসের বেপরোয়া হাতে ছুঁয়ে দিচ্ছে নূরের পৃষ্ঠদেশ। কি অসংশয় নির্লিপ্ততা! নিবরাসের হাত ধীরে ধীরে উপরের দিকে উত্থিত হচ্ছে। তার আঙুলগুলো নীরবে ছুঁয়ে দিচ্ছে নূরের শরীর। নূর হারায়। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করে। উষ্ণ কাপা শ্বাস ফেলতে ফেলতে নিবরাসের হাত চেপে ধরে সে। পরমুহূর্তেই কোনো পূর্বঘোষণা ছাড়াই সে নিজের ওষ্ঠ নিবরাসের ওষ্ঠে ছুঁয়ে দেয়। এই প্রথম নূর নিবরাসের হাত চেপে ধরে স্ব-ইচ্ছায় নিজের ওষ্ঠের সাথে নিবরাসের ওষ্ঠ স্পর্শ করেছে। নিবরাসও আঁকড়ে ধরে তাকে। অবাধ্য বেপরোয়া ভাবে ছুঁয়ে দেয় তার ওষ্ঠ। এক বেসামাল যুদ্ধের আহ্বান হয়। ওষ্ঠযুদ্ধ। সময় যায়। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। যুদ্ধ থামে না। নূরের হাত তখন নিবরাসের গলায় আঁকড়ে ধরা। শ্বাস নিতে কষ্ট হওয়ার সে ওষ্ঠদ্বয়ের সংঘর্ষ কমায়। আস্তে করে ছেড়ে আসে নিবরাসের ওষ্ঠ। নূর হাঁপাচ্ছে। নিঃশ্বাস ঘন। একের পর এক নিঃশ্বাস আসছে মুহূর্তে। ফুলে লাল হয়ে ওঠা ঠোঁট তিরতির করে কাঁপে। নিবরাসও শান্ত হয়নি। বুকের ওঠা নামা অধিক। তার হাত এখনো নূরের কোমরের নিম্নভাগে, সেখানে বিচরণ বাড়ে। শক্ত করে চেপে ধরে নূরকে নিজের কাছে নিয়ে আসে সে। জড়িয়ে ধরে তার সুদৃঢ় প্রশস্ত বক্ষে। নিবরাস নূরের মাথায় একটা চুমু আঁকে। ভারী তবে কোমল কণ্ঠে তাকে ডেকে ওঠে, সানফ্লাওয়ার। নূর স্থির। সে নিবিরাসের হার্টবিট শুনতে পাচ্ছে। ড্রিম ড্রিম আওয়াজ। মনে হচ্ছে যেন এই হার্টবিট তার হার্টবিটের সঙ্গে মিশে যাচ্ছে। নূর দু চোখ বুজে নেয়। মাথাটা নিবরাসের বুকের সাথে আরেকটু গুজে কম্পায়মান গলায় বলে, হু। নিবরাস নূরের গলার কাঁপন টের পায়। এক লহমায় সে চোখ বন্ধ করে ফেলে, নূরের মাথায় ওষ্ঠ ঠেকিয়ে আদর করে বলে, তুমি নিজ ইচ্ছায় আমায় অধরস্পর্শ করলে সোনা? আই কান্ট বিলিভ ইট। আরেকবার করবে? নূর তখনও নিবরাসেতে অবদ্ধ। আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে তাকে। নিবরাসকে বিশ্বাস করানোর জন্য সে তার বলিষ্ঠ বুকে শব্দ করে চুমু খায়। চপাং করে শব্দ হয়। নিবরাস আবিষ্ট কণ্ঠে বলে, আরেকবার সোনা, প্লিজ। নূর নিবরাসের কথা মতো আরেকবার চুমু খেল। মুখ ফুটে কম্পায়মান গলায় বলল, আর না। নিবরাস আলতো হাতে নূরের মাথা তোলে। ললাটে পড়ে থাকা এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে কোমল সবে শুধায়, আজ আমার হৃদয় রানী হঠাৎ নিজ থেকে আমায় আদর করল কেন? হৃদয় রানী বলাতে নূর সামান্য লজ্জা পায়। এই লোকটাও না, কি সব অদ্ভুত নামে ডাকে তাকে। মুহূর্তে লজ্জায় ফেলে দেয় তাকে। সানফ্লাওয়ার সোনা, হৃদয় রানী, আরও কত কি, কত নাম যে আছে। নূর চোখ বুঝে নরম কণ্ঠে বলে, আপনিই তো বললেন। প্রথমে বুঝতে সমস্যা হলেও পরে সে বুঝতে পেরেছে যে নূর গতকালকের সকালের কথা বলছে। সানফ্লাওয়ার তার কথা মনে রেখেছে। কথাটা ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে গেল নিবরাস। নূরকে মুহূর্তে কোলে তুলে হাঁটা দিল রুমের দিকে। নূর ব্যালেন্স রাখতে না পেরে নিবরাসের গলা জড়িয়ে ধরে। ভীত কণ্ঠে বলে, কোথায় যাচ্ছেন?
নামান আমায়, পড়ে যাব তো। নিবরাস কোলে নূরকে নিয়ে ঘোরাতে ঘোরাতে ওয়াশরুমের সামনে আসে সে। তাকে সেখানে নামিয়ে দিয়ে বলে, উফ, ডোন্ট টক টু মাচ বেইবি। নূর অবাক হয়, মনে মনে বলে, নতুন আরেকটা নাম? নিবিরাস নূরকে সামান্য টিজ করে বলে, ব্রাশ করনি, ফ্রেশ হওনি? অথচ আমার ঠোঁটে নিজের ঠো। নিবরাস আর বলতে পারল না। বলা চলে নূর তাকে সে সুযোগ দেয়নি। তার আগেই ওয়াশরুমে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দিল। মনে মনে নিবরাসকে কয়েকবার বলল, নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ। এখনো সন্ধ্যা হয়নি, সূর্য অস্ত যাবে যাবে। ধীরে ধীরে সোনালি আভা ম্লান হয়ে আসছে। নূর আর নিবরাস ফিরছে কটেজের দিকে। নূরের পরনে একটা মমো জিন্স আর লং টপ, পায়ে স্নো হোয়াইট স্নিকার্স, ওড়নাটা গলায় দুভাজ করে পেঁচানো। অপরদিকে নিবরসের পরনে খুবই সাদামাটা পোশাক, একটা ব্ল্যাক ট্রাউজার আর হোয়াইট পোলো শার্টে এমনি তাকে বেশ আকর্ষণীয় লাগছে। তার উপর পায়ে এঁটেছে হোয়াইট স্নিকার্স। রোদ চশমাটা সারাদিন চোখে এঁটে থাকলেও এখন এটার স্থান হয়েছে মাথায়। নিবরাসের এক হাতে নূরের ক্রোসবডি ব্যাগ আর রোদ চশমাটা, অপর হাত নূরের হাতে শক্ত করে ধরা ব্যাগ আর রোদ চশমার সাথে আঙ্গুলের ফাঁকে ঝুলছে কিছু খাবার প্যাকেট। যদি রাতে নূরের খিদে পায়, তাই নিবরাস আগে আগে সে ব্যবস্থা করে ফেলেছে। চিপস, জুস, কোল্ড ড্রিঙ্ক আরও কিছু খাবার কিনে নিয়েছে, যা সানফ্লাওয়ার পছন্দ করে। আজ তার সারাদিন কেটেছে নূরের বিস্ময় দেখতে দেখতে। প্রতিটি জায়গায় গিয়ে নূর শুধু চারদিকে বিস্ময় চোখ বুলিয়েছে, যেন পৃথিবীতে সে সদ্য টপকে পড়েছে। সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছে তারা এই সবুজ রাজ্যে। প্রথমে মালনীছড়া চা বাগান, তারপর লাক্কাতুরা চা বাগান ঘুরে দেখেছে। আর নূর শুধু অবাক হয়ে চারদিকে তাকিয়েছে। সে যতটুকু কল্পনা করেছিল চা বাগানগুলো ছিল তার থেকেও বিশাল। আর সকালে এই চা বাগানের রূপ ছিল আরও মোহবেষ্টিত। চা বাগান থেকে তারা গিয়েছিল মাজারে। হজরত শাহজালাল রহ মাজার। তাদের কটেজ থেকে এই মাজারের দূরত্ব বেশি না, মাত্র 10-15 মিনিটের রাস্তা। এই মাজার সম্পর্কে নূর তার বাবার কাছে শুনেছিল। হজরত শাহজালাল রহ ছিলেন উপমহাদেশের একজন শ্রেষ্ঠ সুফি সাধক ও আধ্যাত্মিক পুরুষ। তিনি 1303 খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে 360 জন আউলিয়াকে সঙ্গে নিয়ে সিলেটে আগমন করেছিলেন। তার আগমনের মাধ্যমে সিলেট অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। এজন্য তাকে বলা হয় অলিকুল শিরোমণি এবং সিলেটকে বলা হয় 360 আউলিয়ার পুণ্যভূমি। নিবরাস সেখানে তাকে প্রতিটা জায়গা হাতে ধরে ঘুরিয়ে দেখিয়েছে। গজার মাছের পুকুর, জালালি কবুতরের ঝাঁক, চিল্লাখানা, দারগাহ, মসজিদ, লঙ্গরখানা, আরও অনেক জায়গা। এত জায়গার নাম যে তার এখন একটাও মনে নেই। বিকেলের দিকে তারা গিয়েছিল ড্রিমল্যান্ড পার্ক। হাজার বিনোদন সেখানে। সেখানের আনন্দ উপভোগ করে তারা এখন কটেজে ফিরছে। নূরের আর পা চলছে না। ঘোরাঘুরি যেমন মজার তেমন কষ্টের। রুমে ঢুকতেই যাবে তখন নিবরাসের মোবাইলটা হঠাৎ বেজে ওঠে। নিবরাস একবার স্ক্রিনে চোখ বুলিয়ে নেয়। তারপর নূরের হাতে খাবারের প্যাকেটটি তুলে দিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, সোনা, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিও, তারপর বিশ্রাম। ওকে, আমি কলটা রিসিভ করে আসছি। নূর থমকে দাঁড়ায়, একবার মোবাইলটার দিকে তাকিয়ে হতাশ স্বরে বলে, কে কল করেছে? নিবরাস স্ক্রিনে দেখে নেয়। অফ বাটনে ক্লিক করে বলে, আয়াস, তুমি যাও। নূর যদিও ভেতরে গেল, তবুও নিবরাসের কথা তার বিশ্বাস হলো না। আয়াসের নাম্বার সে চিনে, সেভ করা আছে, কিন্তু নিবরাসের ফোনে এখন যে কলটা এসেছিল সেটা তো সেভ নেই। কি শাশুড়ি মা হঠাৎ স্মরণ হলো আমায়? শ্বশুর মশাই কি পাত্তা দিচ্ছে না? বাজে বকো না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। ভালো তো। কি ডিসিশন নিলেন? প্রিয়সীতা কিছুক্ষণ চুপ থাকল, ফের কঠোর স্বরে বলে উঠল, যেখানে আমি ভালো নেই সেখানে আমি আনোয়ারকে ভালো থাকতে দিব না। সন্তান হারানোর বেদনায় কেঁদেছি আমি, তাও আনোয়ারের সাথে থাকবো বলে এতদিন মুখ বুঝে সংসার করে গেছি, কিচ্ছুটি বলিনি। কিন্তু আর না। নিবরাস তাচ্ছিল্য হাসে, বলে, সংসার? সংসার সংসার কি এভাবে লুকিয়ে হয়? পৃথিবীতে যে সম্পর্কের পরিচয় নেই সেটা আবার কিসের সংসার? শুধু আমার সংসারই ছিল। আনোয়ারের কাছে তার মেয়ে নূরই ছিল সব। আমার কোনো দাম ছিল না। আমাকে শুধু টিস্যু র মতো ইউজ করে গেছে ও। নিবরাসের কাছে প্রিয়সীতার কথাগুলো খুবই বিরক্তিকর ঠেকল।
এসব ফালতু কথা শুনে সে সময় নষ্ট করতে পারবে না। সানফ্লাওয়ার রুমে তার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। সে বিরক্তিতে বলল, আপনার এসব ফালতু কথা শোনার জন্য আমার সময় নেই। কি বলতে কল করেছেন ওইটা বলুন। কাজের কথা না থাকলে রাখুন। ছেলেটা বড্ড বেশি বেয়াদব, অসভ্য, কারো সাথে কথা বলার আদব জানে না। প্রিয়সিতা মনের কথা মনে রেখে বলল, আমার আর আনোয়ারের বিবাহ বার্ষিকী উপলক্ষে সব সময় একটা পার্টি রাখা হয়, কেউ থাকে না, শুধু আমার পরিবারের লোকেরা। আমি চাই তুমি আসো নূরকে নিয়ে। ও সব দেখুক, ওর বাবার চরিত্র সম্পর্কে জানুক। আর নিবরাস ক্রুর হাসে, চোখ অদ্ভুত আনন্দ। সে রুক্ষ কণ্ঠে বলল, আমি আর কিছু শুনতে চাচ্ছি না। ঠিকানা আপনি ইমেইল করে দিবেন, আমরা চলে আসব। কথাটা শেষ করে নিবরাস খট করে কলটা কেটে দেয়। মোবাইলটাকে হাতের অঙ্গুষ্ঠ আর তর্জনী দিয়ে ঘুরিয়ে আবার মুঠোয় পুরে নেয়। ঠোঁটে অদ্ভুত একটা হাসি ঠেকিয়ে বলে, অবশেষে তোমার আমি ছাড়া আর কেউ থাকবে না সানফ্লাওয়ার। তুমি শুধু আমাকেই ভালোবাসবে, শুধু আমাকে। সানফ্লাওয়ার। নূর হতাশ স্বরে বলল, হুম, তোমাকে আমি বলেছিলাম আগে ফ্রেশ হবে তারপর বিশ্রাম নিবে। তুমি আমার কথা শুনেছ? নূর ক্লান্ত চোখ তুলে তাকায়। মৃদু কণ্ঠে বলল, আমার পায়ে ব্যথা করছে, আর হাঁটতে পারছি না। ওয়াশরুমে যাওয়া তো দূর, জামা কাপড় চেঞ্জ করার শক্তিও আমার নেই। সত্যিই। নিবরাস মোবাইলটা সেইডে রেখে নূরের পাশে এসে বসে পাটা আলতো করে তুলে নেয় নিজের উরুর ওপর। জিন্সটা একটু উপরে উঠিয়ে সেখানে চুমু খায়। নূরের শরীর কেঁপে ওঠে। এক লাফে শোয়া থেকে উঠে বসে সে হকচকিয়ে বলল, কি করছেন? নিবরাস উঠে আলমারি থেকে একটা শার্ট আর একটা ট্রাউজার নামায়, লাইটটা অফ করে আবার নূরের কাছে আসলো সে। একদম নূরের গা ঘেঁষে দাঁড়ায়। নূর তোতলায়, কি করছেন? নিবিরাস নূরের কোমরে চেপে ধরে তাকে কাছে আনল। তার শরীর একেবারে নিবরাসের শরীরের সাথে লেগে গেছে। নিবরাস একটু ঝুঁকে নূরের জামার বোতামে হাত দেয়, এক এক করে খুলে দেয় 3টে বোতাম। নিবরাসের প্রতিটি ছোঁয়ায় নূর কেঁপে উঠল। প্রতিটি বোতাম খোলার সাথে সাথে নূরের শরীরে এক হিম শীতল বাতাস এসে বাড়ি খেল। শ্বাস ভারী হয়। তৎক্ষণাৎ সে চেপে ধরল নিবরাসের কাঁধ। নিবরাস আরেকটু দৃঢ় করে ধরল তাকে। বলল, কি হয়েছে? এমন শক্ত হয়ে আছো কেন? আমি কিছু করেছি? শরীর ছাড়ো। নূর আরো শক্ত করে ধরে নিবরাসকে। বাইরের থাই দিয়ে আসা আলোয় নিবরাসের অভিব্যক্তি স্পষ্ট। তার শরীর গরম হচ্ছে। জামাটা অর্ধেক খোলা। কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে লাগলো। ঠোঁট তিরতির করে কাঁপছে। মনে যত সব উদ্ভট চিন্তা আসছে। কি করবে এখন সে? নিবরাস নূরের শরীরে ভার অনুভব করে। টপ্ত একটা ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, শরীর ছাড়তে বলেছি, কিছু করব না। জাস্ট ড্রেসটা চেঞ্জ করে দাও। মাঝপথে নিবরাসের কথা বন্ধ হয়ে যায়। হুট করে নূর তার ওষ্ঠদ্বয় দ্বারা নিবরাসের ওষ্ঠদ্বয় চেপে ধরে। নিবরাস ভাবেনি নূর আবার সকালের মতো করবে। মেয়েটা প্রায় পাগল করে দিচ্ছে তাকে। এখন ওষ্ঠদ্বয়ের বিচ্যুতি সম্ভব নয়। সে এক টানে নূরকে কোলে তুলে নেয়। ঘুরে বসে খাটের ওপর। এতে 1 সেকেন্ডের জন্য ওষ্ঠদ্বয়ের বিচ্যুতি ঘটেনি। নূর নিবরাসের কোলে বসে পা দুটো দিয়ে নিবরাসের কোমর আঁকড়ে ধরে। একটা হাত নিবরাসের গলায়, আরেকটা হাত তার সুগঠিত পিঠে। নিবরাস কোমরে চেপে আরেকটু কাছে টেনে আনে নূরকে। তার হাত বিচরণ করেছে নূরের মেদহীন কোমরে। উত্তপ্ততা পুরো শরীরে বিরাজমান। নূরের উন্মাদনা বাড়ে। হাত যায় নিবরাসের টি শার্টের বোতামে। কাপা হাতে একটা বোতাম খুলতেই নিবরাস তার হাত চেপে সরিয়ে আনে। ওষ্ঠের বিচ্যুতি ঘটে। নূর ঘামছে। ঠোঁট দয় ফুলে ঢোল হয়ে আছে। তসতসে। কাঁপছে ভীষণ। অধিক সময় চুম্বনের ফল এটা। বোধ হয় এভাবে আরেকটু সময় থাকলে ঠোঁটের পাতলা চামড়া উঠে যেত। নূর এগিয়ে আসতে চায়। নিবরাস আবার দৃঢ় হাতে তাকে থামায়। বলে, তোমার না পায়ে ব্যথা? আজ না, অন্যদিন। নূর কিছুক্ষণ চুপ করে থাকল। গলা দিয়ে কথা আসছে না। নিবরাস উঠতে গেলে নূর আবার তাকে চেপে ধরে। কম্পিত কণ্ঠে বলল, পায়ে ব্যথা নেই।
নূর যে এখন অন্য জগতে বিচরণ করেছে তা বুঝতে দেরি লাগলো না নিবরাসের। সে নূরকে আরেকটু গভীরভাবে জানতে চাইছে। নিবরাস নূরের চুলগুলো সরিয়ে গলায় আলতো ধরল। গলার আওয়াজ খাদে নামিয়ে বলল, আজ নয়। না আজ। নূর ঢোক গিলে বলল, ভেবে বলছো? নূর মাথা নাড়ে। নিবরাস তর্জনী আঙুল দিয়ে নূরের ওষ্ঠ ছোঁয়। নীরেট কণ্ঠে ফিসফিসিয়ে বলে, সানফ্লাওয়ার জেনে রাখো আমি তোমায় যেভাবে ভালোবাসি এই ভালোবাসা কিন্তু মোটেও তেমন হবে না। মোটেও না। আমি কিন্তু মাঝপথে ছাড়ছি না। এখন ভেবে বলো কাছে আসতে চাও? নূর সবুর করতে পারে না। দু হাতে নিবরাসকে আঁকড়ে ধরে। তার ঘাড়ে চুমু একে সেও প্রায় নিবরাসের মতো ফিসফিস করে বলে, হ্যাঁ চাই। নূরের কঠোর সম্মতি পেতেই নিবরাস তার উপর হামলে পড়ে একটানে কোলে তুলে নেয়। অবাধ্য ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয় নূরের গলার নিম্নভাগে। নূরকে খায় শুইয়ে দিয়ে সেও নিজের টি শার্টটা খুলে ফেলে। সে আবার ডুব দেয় নূরেতে। বেপরোয়া হাতে ছুঁয়ে দিতে থাকে নূরের সমস্ত শরীরে। উন্মাদনা বাড়ে দুজনের। নূরের জামা প্রায় অর্ধেক খোলা। নিবরাস এটাতে খামচে ধরে বলে, ছিঁড়ে ফেলি সানফ্লাওয়ার। তোমাকে এমন আরও 100টা কিনে দেব। ছিঁড়ে ফেলি? নূর ঢোক গিলে কিছু বলার আগে নিবরাস একটানে জামাটা ছিঁড়ে ফেলে। কের কের করে আওয়াজ হয়। তারপর নূরের উদর চেপে ধরে থেমে থেমে বলে, সরি সোনা। তোমার সাথে আমি ভদ্র হতে পারবো না। সামলে নিও। ভোরের অবাধ্য আলো মুখে পড়তে ঘুম ভেঙে গেল নূরের। নড়ে চড়ে ওঠে সে। বাইরে সূর্যের আলো বেশ প্রখর। তেজ ভীষণ। এত আলো যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সূর্য কি পুরোপুরি উঠে গেছে? নূর 2-3 বার পলক ঝাপটে ঘড়িতে সময় দেখে নেয়। সকাল 10টা বেজে 49 বাজে। প্রথমে ভ্রম ভেবে সে আবার ঘড়ির দিকে তাকালো। সকাল 10টা বেজে 50 বাজে। নূরের চেতনা ফিরল এতক্ষণে। ঝট করে দুবার মাথাটা নেড়ে নিল। শরীর অবশ হয়ে আছে তার। নাড়াতে পারছে না। তার উপর আবার শরীরের ওপর ভারী কিছু অনুভব করে সে। নিবরাস। নিবরাসকে তার উপরে দেখে গতকাল রাতের কথা স্মরণ হয় নূরের। নিজে নিজে মুখ কুচকায় সে। গাল দুটোয় লালাভ আভা ছড়াচ্ছে। লজ্জা। ইসস কি লজ্জা। কাল রাতে সে নিজেই নিবরাসের সাথে আর ভাবতে পারল না। চোখ মুখ এখনো বন্ধ। হুট করে কিছু একটা মনে পড়ে তার। সে ব্ল্যাঙ্কটটা একটু উঁচু করে দেখতেই দেখল তার শরীরে জটানো আছে কালকের নামানো নিবরাসের ওই শার্টখানা, যার উপরের 3টে বোতাম এখন খোলা। সেখানেই শুয়ে নিবরাস শান্তির ঘুম ঘুমাচ্ছে। নূরের ভীষণ লজ্জা লাগছে। সে কি করে এখন নিবরাসকে তার উপর থেকে সরিয়ে গোসলে যাবে? নিবরাসের সামনে এই অবস্থায় গেলে তো সে লজ্জায় শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো কিছু করারও নেই। নিবরাস উঠা ছাড়া আর কোনো অপশন নেই। নূর যখন ভাবনায় নিমগ্ন তখন নিবরাস হালকা নড়ে ওঠে। তার খোঁচা খোঁচা দাড়ির আঁচড় লাগে নূরের মসৃণ বক্ষে। নিবরাস নড়ে চড়ে ঘুমের মধ্যে চুমু খায় সেখানে। সে মুহূর্তে নূরের শরীর যেন কেমন করে ওঠে। হাত ঘামছে। পা জ্বলছে ভীষণ। বুকের মধ্যেও যেন কেমন করে উঠছে। নিবরাস আরও নড়ে চড়ে ওঠে। নিবরাসের ঘুম ভাঙছে বুঝে সে অতি দ্রুত চোখ বন্ধ করে নিল। এমন একটা ভান করল যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। নিবরাসের ঘুম ভাঙ্গে। কাল রাতে দেরিতে হলেও অনেক ভালো ঘুম হয়েছে তার। একদম ছোট বেলার মতো তৃপ্তি করে ঘুমাতে পেরেছে সে। নিবরাস আদর আদর চোখে নূরকে একবার দেখে নেয়। কাল রাতের পর নূরকে আরও সুন্দর লাগছে। যাকে বলে মাদকতাম সুন্দরী। মানুষের মাদকে যেমন নেশা আছে তেমনি তার নেশা নূর। তার বউয়ের উপরে আর কোনো নেশা পুরুষের থাকা উচিত নয়। নূর শক্ত হয়ে আছে। ভারী ভারী শ্বাস ফেলছে সে। নিবরাস হালকা মাথা তুলে ভালোভাবে দেখে নেয় নূরকে। গোলদেশে অসংখ্য জখমের দাগ হয়েছে। কোনোটায় চামড়া ভেদ করে রক্ত এসে জমাট বেঁধেছে। আবার কোনোটায় কামড়ের ফুলা দাগ স্পষ্ট। নিবরাস নিজের মাথা রাখার স্থানটাও দেখে নেয় ভালো করে। দাড়ির খোঁচায় বুকের এই অংশটা লাল হয়ে ছিদ্র ছিদ্র দাগ পড়ে গেছে। নিবরাস আলতো হাতে ছুঁয়ে দেয় সে অংশ। নূরের বুকের ওঠানামা গতি বাড়ে। নিবরাস আলতো হাসে। নূরের মুখের দিকে তাকিয়ে একবার দেখে নেয় তাকে। তসতসে লাল হয়ে ফুলে ওঠা ওষ্ঠ তিরতির কাঁপছে। চোখের পাতাও পিটপিট করছে।
নিবরাসের আর বুঝতে বাকি নেই নূর যে ঘুমের অ্যাক্টিং করছে। নিবরাস একটু মজা করার জন্য তর্জনী আঙ্গুল দিয়ে নূরের ওষ্ঠ ছুঁয়ে দিল। তারপর আস্তে স্লাইড করে তা গলায় নামিয়ে আনল। আস্তে তা আরো নিচে আনতেই নূর খপ করে নিবরাসের হাত ধরে ফেলল। উদ্বিগ্ন স্বরে বলল, কি করছেন কি আপনি? তুমি না ঘুমেছিলে? নিবরাস ভ্রু কুচকানোর ভান করে বলল। নূর আমতা আমতা করে বলল, আমি ঘুমেছিলেম তাই আপনি এমন করবেন নাকি? কেমন করলাম? নিবরাসের নিরুদ্বেগ কণ্ঠস্বর। নূর নিবরাসের হাতটা ছেড়ে নিজেই আঙুল দিয়ে দেখালো। এই যে একটু আগে ঠোঁট ছুলেন তারপর গলা তারপর। নূর আর কিছু বলতে পারল না। সে থামতেই নিবরাস বলল, তারপর? কি তারপর? কিছু না। নূরের কিছু না শুনে নিবরাস তাকে আবার শুধায়, তুমি না ঘুমেছিলে? টের পেলে কি করে যে আমি ছুঁয়েছি? নূরের চোখ বড় হয়। নিবরাসের প্রশ্নাত্মক চাহনি। নূর নিবরাসের থেকে নজর সরিয়ে বলে, ঘুমের মধ্যে টের পেয়েছি। কি টের পেয়েছ? নিবরাসের কণ্ঠস্বর বদলালো। কেমন যেন মিটি মিটি হাসছে সে। একটা মানুষের কণ্ঠ মুহূর্তে বদলায় কিভাবে? নূরের ভীষণ লজ্জা লাগলো। এই ফাজিল ছেলে ঘুরায় ফিরায় বারে বারে একই কথা জিজ্ঞেস করছে তাকে। সে চোখ মুখ খিচে বলল, আপনি যে ঘুমের মধ্যে আমাকে ছুঁয়েছেন সেটা। নূরের কথা শেষ হওয়া মাত্র নিবরাস আচমকা নূরের দুহাত চেপে ধরে তার গালে নিজের ওষ্ঠ দাবিয়ে বলল, আমি তো কাল রাতে জাগা অবস্থায়ও তোমায় ছুঁয়েছি। আরো বেশি ছুঁয়েছি, সমস্ত শরীর ছুঁয়েছি, সব দেখেছিও। আর নূরের কানে দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। নিবরাস এত নির্লজ্জ কথা এখানে টেনে আনছে কেন? লজ্জায় তার কান ফেটে যাওয়ার উপক্রম। সে কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে এনে চেপে ধরল নিবরাসের ওষ্ঠে। মনে হলো যেন তার ওষ্ঠ ছোঁয়ায় নিবরাসের আখি যুগল হালকা হেসে উঠল। নূর গলার স্বর খাদে নামিয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল, দয়া করুন নিবরাস। বলবেন না প্লিজ। আর বলবেন না। নিবরাস আলতো হেসে নূরের হাত সরায়। তারপর তার হাতের তালুতে ওষ্ঠ ছুঁয়ে বলে, কেন? আমার লজ্জা লাগছে। নূর মৃদু স্বরে বলল। নিবরাস শব্দ করে হাসল। আজ তার হাসিতে ঠোঁট জোড়া ও প্রশস্ত হল। নূর মুগ্ধ চোখে দেখে সে হাসির প্রশস্ততা। এ হাসি চোখে লাগার মতো, নজর করা। সুন্দর। ভীষণ ভীষণ সুন্দর। নিবরাস হাসি থামিয়ে বলল, সব কাজ শেষ করার পর আবার কিসের লজ্জা তোমার? আচ্ছা যাও, লজ্জা ভাঙার দায়িত্ব আমার। হোয়াট ননসেন্স! এত বড় একটা ডিল হাতে নিয়েছি আর তুমি বলছো এটা লস প্রজেক্ট। সায়লা খানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মি বোস। উনিই এতদিন ধরে প্রজেক্টটা দেখাশোনা করেছেন। মোট কথা তিনি সায়লা খানের ডিরেকশন অনুযায়ী প্রজেক্টটা দেখাশোনা করেছেন। সায়লা খান উত্তেজিত কণ্ঠে ওনাকে ধমকে বলেন, এখন? এখন কি হবে? এত কোটি কোটি টাকা? ম্যাম আমি আগেই বলেছিলাম। আপনি আমার কথা শোনেননি। এখন কোম্পানি যত টাকা লস হয়েছে তা আপনাকেই পরিশোধ করতে হবে। কিন্তু কেন? পরিশোধ করতে হবে কেন? মি বোস একটা ফাইলের ফটোকপি সায়লা খানের দিকে বাড়িয়ে দেয়। সায়লা খান এটা হাতে নিতেই মি বোস বলে ওঠে, আপনার স্বাক্ষরিত এই ডকুমেন্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আপনি উক্ত প্রজেক্ট সম্পন্ন করার জন্য কোম্পানি থেকে যে পরিমাণ অর্থ গ্রহণ করবেন তা যদি আপনি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রজেক্টটি সম্পূর্ণ করতে ব্যর্থ হন কিংবা কোম্পানি কোনো লসের সম্মুখীন হয় তবে সেই অর্থের 3 গুণ পরিমাণ কোম্পানিকে ফেরত প্রদান করতে বাধ্য থাকবেন। সায়লা খান বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পেপারটার পাতায় নিজের নজর বোলালো। এটা সেদিনেরই পেপার, যেদিন নিবরাস শেষবার অফিসে এসেছিল। তাহলে হুট করে অফিসে আসার কারণ এটাই ছিল। মুহূর্তে সায়লা খানের চোখ মুখ ক্রোধে লাল হয়ে উঠেছে। ছেলেটা এবার বেশ শক্ত খেলা খেলেছে তার সাথে। বড় দান চেলেছে। তিনি পেপারটাকে হাতে নিয়ে একটানে ছিঁড়ে ফেললেন। মনের রাগ মনে চেপে তিনি দৃঢ়পায়ে অফিস কক্ষ ত্যাগ করলেন। নূর আর নিবরাস বসে আছে একটা সুন্দর কাফেটেরিয়া তে। এখানে মানুষের সমাগম নেই। চারদিকে আরো কাফেটেরিয়া আছে যেগুলোতে প্রচুর মানুষের সমাগম। তাই নিবরাস এটাতে নিয়ে এসেছে। নূরের সামনে আছে একটা মোকা আর একটা চকলেট ক্রোসান্ট। আর নিবরাসের সামনে আছে শুধু একটা এসপ্রেসো, যা সে অতি তৃপ্ততার সাথে খাচ্ছে।
নূর বিষণ্ণ মুখে একবার নিজে ঠান্ডা মোকার গ্লাসে চুমুক দিচ্ছে, আরেকবার নিবরাসের এসপ্রেসোর দিকে তাকাচ্ছে। তার ইচ্ছে করছে নিবরাসের কাপটা থেকে একটু এসপ্রেসো চেক করে দেখতে এটা কেমন। সে মোবাইলে দেখেছে বিদেশিরা এটা অনেক মজা করে খায়, যদিও সে কখনো খায়নি। নিশ্চয়ই অনেক মজা হবে। নিবরাসের খাওয়ার ধরন তো তাই বলছে। নূরের বারে বারে এভাবে আর চোখে তাকানো দেখে নিবরাস একটু ঝুঁকে নূরকে শুধায়। কি হলো সানফ্লাওয়ার, তুমি খাচ্ছ না কেন? ভালো লাগছে না? একসাথে নিবরাসের তিনটে প্রশ্ন। নূর এদিক ওদিক মাথা নাড়ে, একটু ফিসফিস করে বলে, নিবরাস। সোনা বলো। নিবিরাসের কোমল থেকে কোমল কণ্ঠস্বর। নূর নিবরাসের এসপ্রেসোর দিকে ইশারা দিয়ে বলল, এটা আমি একটু চেক করব। নূরের বলা মাত্রই নিবরাস নিজের এসপ্রেসোর কাপটা নূরের সামনে তুলে দেয়। ইশারা দিয়ে বলে, খুব কড়া আর তেতো। নূর সমস্যা নেই বলে খুব আনন্দ সহিত কাপটা মুখে ধরে। নিবরাস অপেক্ষায় আছে নূরের রিয়েকশন দেখার জন্য। নূর প্রথম চুমুক নিতেই নিবরাস মুচকি হাসে, ভ্রু উঁচু করে শুধায়, কেমন? নূর কফি মুখে দিতেই স্ট্যাচু হয়ে বসে আছে, চোখ দুটো বড় বড়। কোনো রকম মুখের কফিটা গলধকরণ করে কাপ ঠেলে দেয় নিবরাসের দিকে। চোখ মুখ এখনো বিষাদগ্রস্ত। সে সামনে থেকে ক্রোসান্টটায় একটা কামড় বসালো। নিবরাস কাপটা নিজের দিকে এনে নূরকে টিজ করে বলল, আর খাবে না? নূর দুহাত নেড়ে না করে পর হতবাক স্বরে বলল, এটা আপনি খান কি করে? এত তেতো আর এত ঘন। ইয়াক। নিবরাস হাসে নূরের কথা বলার ভঙ্গিতে, মুগ্ধ চোখে দেখে তার সানফ্লাওয়ারকে। এই মেয়েটাকে এত কিউট লাগে কেন সব সময়? এত আদর কেন? এই আদর আদর মেয়েটা শুধু তার, হ্যাঁ শুধু তার। নূর যে শুধু তার কথাটা ভাবতেই নিবরাসের মনে খুশির ঝড়ো হাওয়া বয়ে যায়। চারপাশের গম্ভীর বাতাস এসে তার কানে কানে বলে যায়, শুনছিস তো? এই আদুরে মেয়েটা অন্য করো নয়, শুধু তোর। তোর 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 দেখছিস তুই তোর একমাত্র নিঃশ্বাসকে, তোর জীবনকে। নিবরাসের মুখ শক্ত হয়। টেবিলের ওপর নূরের হাতটা ধরে বলে, বিড়বিড় করে বলে, দেখছি আমার আমিকে, দেখছি আমি। কি হয়েছে? কি বলছেন? নূরের কথায় নিবরাসের ধ্যান ভাঙ্গে। হাতের কঠোরতা কমিয়ে সে হালকা করে ধরে নূরের হাত, আলতো কণ্ঠে বলে, তোমায় একটা কথা বলার ছিল। কি কথা? একটা ইনভাইটেশন আছে আমাদের। পরিচিত একজনের বিবাহ বার্ষিকী, দাওয়াত করেছে। যাবে? নিবরাসের কথায় নূর অবাক স্বরে শুধায়, আপনার যে সিলেটে কোনো পরিচিত আছে আপনি তো বলেননি? আরে আমিও ওনাকে ভালোভাবে চিনি না, একবার ওনাকে একটু হেল্প করেছিলাম। তাই যাবে? আচ্ছা যাব। জিন্দাবাজার সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা। এটি সিলেটের অন্যতম ব্যস্ত ও জনবহুল অঞ্চল। এখানে প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা, অফিসিয়াল কাজ কিংবা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে আসে। জিন্দাবাজারে নিজস্ব বাড়ির সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। যেহেতু জিন্দাবাজার সিলেট শহরের অত্যন্ত বাণিজ্যিক ও ঘনবসতিপূর্ণ এলাকা, তাই এখানে বেশিরভাগ বাড়ি এখন বহুতল ভবন বা মিশ্র ব্যবহারের ভবনে রূপান্তরিত হয়েছে। জায়গার দাম বেশি হওয়ায় বাড়ি নির্মাণ করাটাও খুব কঠিন। জিন্দাবাজার পয়েন্টের মূল সড়ক থেকে একটু পেছনের দিকে দাঁড়িয়ে আছে ছোট মোটো একটা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা যে বেশ পুরনো তা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আজ তাতে সামান্য জৌলুস আনার চেষ্টা করা হচ্ছে। প্রতি বছরই করা হয়। ছোট্ট ছোট্ট ফেয়ারি লাইট দিয়ে বাড়ির ভেতরটা সাজানো হচ্ছে। বাহিরে তেমন সাজসজ্জা নেই। আর এই সাজসজ্জা তদারকি করছেন আনোয়ার হোসেন সং। প্রিয়সিতা পরিবারের অবস্থা তেমন সচ্ছল নয়, নিম্ন মধ্যবিত্ত। প্রিয়সিতা আগে একটা বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল। আনোয়ার হোসেনের সাথে সম্পর্কে জোড়ানোর পর সেই চাকরি সে ছেড়ে দিয়েছিল। যেখানে সারা মাস পরিশ্রম করে সে 15-20 হাজার টাকার মুখ দেখত, সেখানে আনোয়ার হোসেনের সাথে বিয়ের পর এই টাকা তার দৈনিক খরচ হয়। কোনো পরিশ্রম নেই, কোনো কষ্ট নেই, কিন্তু ভালোবাসা। প্রিয়সিতা উপরের থেকে দেখছে আনোয়ার হোসেনকে। ভীষণ ব্যস্ত সে। আজ নিশ্চয়ই আবার তার কাছে আসবে আনোয়ার হোসেন। এই জন্য এত কিছু, এত জাঁকজমক। প্রিয়সিতা মনেমনে হাসে, মনে মনে বিড়বিড় করে বলে, জাঁকজমক হবে আনোয়ার, অবশ্যই হবে।
আজকের জাকজমক আমার নামে। আনোয়ার হোসেন উপরের দিকে লক্ষ্য করতেই প্রিয়সিতাকে দেখতে পায়। সামান্য হাসি লেগে আছে তার অধর জুড়ে। দুজনের চোখে চোখ পড়তেই প্রিয়সিতার হাসি চড়া হয়। আনোয়ার হোসেন নিচ থেকে তাড়া দিয়ে বলে, রেডি হচ্ছ না কেন? প্রিয়সিতা হেসে জিজ্ঞেস করল, হব। কোন শাড়িটা পরবো আজকে? সোফার ওপরে একটা কালো শাড়ি আছে, ওটা পরো। তুমি এসো ঘরে। প্রিয়সিতার কথায় আনোয়ার হাত নাড়ায়, যার অর্থ সে এখন ঘরে যেতে পারবে না। মৃদু স্বরে বলল, তুমি যাও, আমি এখানকার কাজটা সেরেই আসছি। প্রিয়সিতা মাথা নেড়ে পা বাড়ায় ঘরের দিকে। আজ বেশ রং লাগিয়ে সাজবে সে। আজ জীবনের শ্রেষ্ঠ সাজ উপহার দিবে আনোয়ারকে। নূরের সাজগোজ করা মুখটা এখন আর আগের মতো উজ্জ্বল নেই, পানসে হয়ে আছে। আর সে ঠোঁট ফুলিয়ে চুপচাপ খাটে কিনারায় বসে আছে। যতটা উৎসাহ নিয়ে এতক্ষণ সে নিজেকে সাজিয়েছিল, এখন যেন সেই আনন্দটা কোথায় হারিয়ে গেছে। মনটা ভীষণ ভার হয়ে আছে, চোখে মুখে একরাশ হতাশা। বারবার সে তাকাচ্ছে নিবরাসের দিকে। কালো ফর্মাল প্যান্ট আর ইন করা হোয়াইট শার্টে দারুণ লাগছে তাকে। নিবরাস আয়নার সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে চুল সেট করছে। নূরের গা পিত্তি জ্বলে যাচ্ছে। যখন থেকে সে জানতে পেরেছে যে নিবরাস কে একটা মহিলা ইনভাইটেশন পাঠিয়েছে, তখন থেকে তার মন ভার। এমনিতে তো নিবরাস কারো সাথে কথা বলে না, তখন সে বোবা হয়ে যায়, শরীরে অ্যালার্জি দেখা দেয়। আর এখন মাত্র দুদিনের পরিচয় এক মহিলা তাকে দাওয়াত দিল আর সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। আশ্চর্য। আচ্ছা, ওই মহিলা জানল কি করে যে তারা এখন সিলেটে আছে? নিশ্চয়ই নিবরাসের সাথে ফোনে আলাপ হয়েছে তার। নিবরাস আয়নার প্রতিফলনে নূরের মুখাবয়ব দেখে থমকে যায়। প্রথমেই থমকেছিল, সানফ্লাওয়ারের দিকে সে যতবারই তাকায় ততবারই থমকায়। মেরুন রঙের গাউন পরিহিতা এক পরী যে এখন ঠোঁট ফুলিয়ে খাটের কোণে বসে আছে। কি সুন্দর সে পরীটা! মনে হচ্ছে যেন সানফ্লাওয়ার কোনো রূপকথার রাজ্য থেকে ছিটকে পড়া এক অপ্সরা। তার সেই বিমর্ষ অপরূপা রূপ নিবরাসকে মোহাচ্ছন্নের মতো আকর্ষণ করছে। নিবরাস চুলে শেষবারের মতো হাত বুলিয়ে ধীর গতিতে এগিয়ে আসে। নূরের কাছে এসে সে নরম ভঙ্গিতে তার গলার উপর থেকে চুল সরিয়ে দেয়। আঙুলের ছোঁয়ায় ঘাড় বেয়ে নামিয়ে আনে। সেখানে স্লাইড করতে করতে বলল, কি হয়েছে বেইবি? মুখ এমন দেখাচ্ছে কেন? কণ্ঠে ছিল একরাশ মাদকতা, এক ধরনের নেশার মতো কোমলতা। নূর তা উপেক্ষা করে নিবরাসের হাত সরিয়ে দেয়। ভারী কণ্ঠে বলে ওঠে, ছোবেন না আপনি আমায়। যাব না আমি কোনো ইনভাইটেশনে। নূর হঠাৎ এভাবে ধাক্কা দিয়ে নিবসের হাত সরিয়ে দেওয়ার নিবরাসের মন ক্ষুণ্ণ হয়। মন ক্ষুণ্ণ না, রাগ হয় ভীষণ। চোখ জ্বলে ওঠে। সে আদর করতে এসেছিল আর সানফ্লাওয়ার তাকে সরিয়ে দিচ্ছে কেন? হঠাৎ করে তার রক্ত ছলকে উঠল। এই অবহেলা, এই প্রত্যাখ্যান তার একদমই সহ্য হয় না। সানফ্লাওয়ার থেকে তো একদমই না। সে চোখ বন্ধ করে নিজেকে সংবরণ করল, ঠোঁটের কোণে এক টুকরো সংযত হাসি টেনে নিল। নিজেকে শান্ত রাখার প্রয়াস বোধ হয় এবার তার একটু সফল হল। সে নূরের পেছনে বসে নূরকে জড়িয়ে ধরল, যাতে নূর আর হাত নেড়ে তাকে সরাতে না পারে। মুখটা নূরের ঘাড়ে বসিয়ে বলল, রেগে কেন সোনা? কোনো ভুল করেছি কি আমি? নিবরাসের কোমল কণ্ঠ দেখে নূরের খারাপ লাগে। একটু আগে ঝাড়ি দিয়ে নিবরাসের হাত সরানো তার একদমই উচিত হয়নি। মনে মনে অনুশোচনা হয় তার। নিবরাসের জায়গায় অন্য কেউ থাকলে বোধ হয় এতক্ষণে তাকে দুটো চড় লাগিয়ে দিত। সে ধীরে নিবরাসের হাত আলতো স্পর্শ করে বলল, সরি। কেন? একটু আগে আপনার হাত এভাবে সরিয়ে দেওয়ার জন্য। আমার উচিত হয়নি। নূরের কণ্ঠে অনুশোচনা। নিবরাস হালকা হাসল, সরি বললেই সব মাফ হয়ে যায় না সানফ্লাওয়ার, জানো তো? এই বেয়াদবির একটা শাস্তি তো প্রাপ্য। নূর একটু অপ্রস্তুত হয়ে তাকায় তার দিকে। ঘাড় ঘুরায়। নিবরাসও লুফে নেয় সে সুযোগটা। সমস্ত গায়ের জোরে কামড় বসিয়ে দেয় নূরের ঘাড়ে। অপ্রস্তুত কামড় দেওয়ায় নূর চেঁচিয়ে ওঠে। নিবরাসের সব কয়টা দাঁত তার ঘাড়ের চামড়া ভেদ করেছে। বিষ ব্যথায় নূর কুকড়ে যায়। নিবরাস কামড় দেওয়া জায়গায় হালকা ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, আর কখনো আদর করার সময় দূরে সরে যাবা না, না হলে এর থেকেও কঠোর শাস্তি পাবে। এবার বলো রেগে কেন? একটা অনুভূতি তৈরি হলো।
এই অনুভূতির নাম জানা নেই তার। সে নিবরাসের দিকে তাকালো না। নিচের দিকে তাকিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, যে মহিলাটা আমাদের ইনভাইট করেছে সে কি বয়সে ছোট নাকি বড়? নূরের এমন বোকা প্রশ্নে নিবরাসের ভ্রু কুঁচকে আসে। কিছু একটা ভাবতেই তার আর বুঝতে বাকি থাকলো না সানফ্লাওয়ার কি করণে মুখ ফুলিয়ে রেখেছে। নিবরাস ঠোঁট প্রশস্ত করে হাসে। নূরের কোমর টেনে তাকে কাছে এনে বলে, তুমি কি জেলাস ফিল করছো বেবি? নূর আমতা আমতা করে বলে, যে জেলাস? মোটেও না। নূরের তোতলানো দেখে নিবরাস তাকে টিজ করে বলে, যে মহিলাটা আমাদের ইনভাইট করেছে আজ তারই বিবাহ বার্ষিকী। উনি তোমার মায়ের বয়সী। আর তুমি কি না তাকে জোর করে আমার অন্য কিছু বানিয়ে দিতে চাচ্ছ? নূর নিবরাসের কথায় জিভ কাটে। না জেনে না বুঝে হুদাই কি বললে ফেললো এটা। ব্যস্ত জনবহুল রাস্তায় গাড়ি চলছে। নিবরাসের পাশেই আছে তার রক্তিমা রুবি, তার মাদকতাম সুন্দরী, যার মুখাবয়ব এখন ঢেকে আছে লালিমা মাস্করের মাস্কের আড়ালে। ওষ্ঠে লেপ্টে আছে ডার্ক রেড লিপস্টিক। নিবরাসের মুখেও লেগেছে কালো রঙের মাস্করেড মাস্ক। এটা পার্টির একটা থিম। কটেজ থেকে জিন্দাবাজারের দূরত্ব প্রায় 3-4 কিলোমিটার। গাড়িতে যেতে প্রায় 15-20 মিনিট সময় লাগবে। তারা এখন বিমানবন্দর রোড ধরেছে। নূর জায়গাটা চেনে। এই দিক দিয়ে গতকাল তারা ঘুরতে এসেছিল। নূর বিরক্তিকর চাহনি দিয়ে নিবরাসকে বলে, আর কতক্ষণ? নিবরাসের দৃষ্টি সামনে, মুখাবয়ব শক্ত। তবে নূরের কথায় সে মৃদু স্বরে বলল, এই তো এসেই পড়েছি। নূর আর নিবরাস এসেছে আনোয়ার ভিলাতে। ভেতরে আসার সময় নূর লক্ষ্য করেছিল নেইম প্লেটটা। নেইম প্লেটটাতে জল জল করছে বড় বড় অক্ষরে একটা নাম, আনোয়ার ভিলা। নূর নিবরাসের হাত ধরেই ভেতরে প্রবেশ করেছে। নূরের হাতে একটা গোলাপ ফুলের বুকে, যাকে বলে নিবরাসের হাতে নূর আর নূরের হাতে বুকে। এই বাড়িটা তেমন বড় নয়, তবে ব্যাকইয়ার্ডটা ছোট মোটোর মধ্যে অনেক সুন্দর, একদম দেখার মতো। চারপাশে কিছু সংখ্যক মানুষ আছে, প্রত্যেকের শরীর আভিজাত্যের ছোঁয়া মোড়ানো। মুখে লেপ্টে আছে মাস্করেড মাস্ক। কাউকে চেনার উপায় নেই। মাস্কের আড়ালে তাদের মুখাবয়ব লুকানো হয়েছে, শুধু আক্ষি যুগল আর অধর জোড়া দেখা যাচ্ছে। নূর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছে, ব্যাকইয়ার্ডে লাগানো আছে সারিবদ্ধ বাগান বিলাসের গাছ, যা ঝাঁপ দিয়ে আছে বাউন্ডারি ঘেঁষে। হলুদ, গোলাপি, সাদা, চোখ জোড়ানো সৌন্দর্য তাদের। নূরের মনে পড়ে যায় সে তো বাবার কাছে এমন একটা বাড়ি বানানোর কথাই বলতো সব সময়, যেখানে তাদের একটা ছোট্ট ঘর হবে, সামনে আঙিনা হবে, ব্যাকইয়ার্ড হবে, আর পুরো বাউন্ডারি জুড়ে হাঁকানো থাকবে সারি সারি বাগান বিলাস গাছ। পাশে থাকবে একটা দোলনা, যেখানে সে মিষ্টি পরীর মতো বসে দোলনা চড়বে। কিন্তু কিছু স্বপ্ন যে সত্যি হয় না। জনসমাগমে পূর্ণ শহরে থাকার কারণে কখনো এই স্বপ্নটা পূরণ হয়নি তার। হঠাৎ বাবা কথা মনে আসতেই নূর আলতো হাতে নিবরাসের হাতটা কে চেপে ধরল। বুকে টা কেমন যেন খচমচ করে উঠল। কতদিন বাবার সাথে কথা বলে না সে। ঢাকায় আসার পর থেকে মাত্র গুটি কয়েকবার বাবার সাথে কথা হয়েছে তার, তাও অল্প কিছুক্ষণের জন্য। নিবরাস কারো সাথে কথা বলাটা একদম পছন্দ করে না। এটা হয়তো নিবরাসের মানসিক সমস্যা কারণে। তাও সে কয়েকবার কথা বলেছে বাবার সাথে। হয়তো ছাদে গিয়ে, না হয় বারান্দায় গিয়ে। কোনো মেয়ে কি বিয়ের পর তার বাবার সাথে কথা না বলে থাকতে পারে? নূরকে ভাবান্তর দেখে নিবরাস আলতো কণ্ঠে বলল, কোনো সমস্যা? শরীর খারাপ লাগছে? নূর মাথা নাড়িয়ে আনমনে বলে, আজকে বাবার কথা মনে পড়ছে। আনমনে কথাটা বলে সে হুট করে নিবরাসের দিকে তাকায়। নিবরাস ভ্রু কুঁচকে আছে। নিবরাসের মুখ মাস্করেড মাস্কের আড়ালে থাকার কারণে সে নিবরাসের অভিব্যক্তি বুঝতে পারল না ঠিক করে। হঠাৎ হঠাৎ কেন মনে পড়ল? নিবরাস নরম স্বরে বলল। নিবরাসের কণ্ঠে নমনীয়তা পেয়ে নূর বুঝতে পারল নিবরাসের মুড এখন বেশ ভালো, বলাই যায়। সে বলল, আসলে এখানকার ল্যান্ডস্কেপ ডিজাইন দেখে। ল্যান্ডস্কেপ ডিজাইন? নূর মাথা নাড়ে, বলে, আসলে আমার একটা ইচ্ছে ছিল। আমার ছোট একটা বাড়ি হবে, যেখানে একটা আঙিনা থাকবে, ব্যাকইয়ার্ড থাকবে, সারিবদ্ধ বাগান বিলাস গাছ থাকবে, আর থাকবে একটা দোলনা, যেখানে আমি দোল খাবো। এই বাড়িটাও আমার ইচ্ছের বাড়ির মতো। মনে হচ্ছে যেন কেউ আমার ইচ্ছে চুরি করেছে। নূরের ইচ্ছের কথা জেনে নিবরাসের ঠোঁটের কোণে আলতো হাসির রেখা ফুটে ওঠে।
সানফ্লাওয়ারের ইচ্ছে আর সে পূরণ করবে না? যে কোনো মূল্যে সানফ্লাওয়ারের ইচ্ছে পূরণ করা হবে। এজ সুন অ্যাজ পসিবল, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। এটা আরও গুরুত্বপূর্ণ। নিবরাস উচ্ছ্বসিত কণ্ঠে নূরকে বলল। বাবার সাথে কথা বলবে? নূর প্রথমে বুঝতে পারেনি নিবরাসের কথা। সে আবার শুধায়, বাবার সাথে কথা বলবে? নিবরাস নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল। নূর হতবাক হয়ে তাকিয়ে আছে নিবরাসের এমন অপ্রস্তুত কথায়। নিবরাস তাকে সেধে ফোন দিচ্ছে। নূর কোনো কিছু না ভেবেই নিবরাসের হাতে বুকেটা দিয়ে ফোনটা হাতে নিয়ে নিল। মৃদু স্বরে শুধালো, সত্যি কল দিব? নিবরাস বুকেটা এক সাইডে রেখে ঘড়ি ঠিক করতে করতে ভাবলেশীনভাবে বলল, দাও। তবে একটা কথা। নিবরাসের গলার স্বর এবার কিছুটা দৃঢ় হলো। মৃদু ভারী স্বরে সে বলল, কথা বলবে, ভালো কথা। কিন্তু সব কথা বলবা না। আমরা যে সিলেট এসেছি সেটা মোটেও বলবে না। ওকে? কেন বলবো না কেন? নূরের প্রশ্নাত্মক চাহনি কণ্ঠ কিছুটা রিংরিঙিয়ে আসলো। নিবরাস মনে মনে ক্ষুব্ধ হলেও একটু রসিকতা করে বলল, কি বলবে তুমি? সিলেট এসেছো হানিমুনে? এটা বলবে? বলো। বলবে? নূর ডানে বামে মাথা নাড়ে। কোনো মতেই বলবে না যে সে সিলেটে আছে। ভাগ্যশীষ নিবরাস মনে করিয়ে দিয়েছিল। না হলে তো সে নিশ্চয়ই বাবাকে হানিমুনের কথাই বলতো। এর মাঝে নিবরাসের গলার স্বর ভেসে এলো, সে বলল, বাবা যদি জিজ্ঞেস করে তুমি কোথায়, তাহলে কি বলবে? নূর চট করে উত্তর দিল, বলবো আমি ঢাকায়। ওকে, যাও, কথা বলো। তবে দূরে যেও না। নূর মাথা নাড়িয়ে সাইডে যায়। বেশি দূরে নয়, এই 3-4 হাত হবে হয়তো। এই 3-4 হাত দূরত্বেও নিবরাস তাকে গভীর দৃষ্টিতে খুঁটিয়ে দেখছে। 1 সেকেন্ডের জন্য ও চোখের পলক সরাচ্ছে না। এর মধ্যে তার পাশে ড্রিঙ্ক হাতে ওয়েটার আসলো। স্যার প্লিজ। নিবরাস ওয়েটারের দিকে তাকালো না। নূরের দিকে দৃষ্টি অব্যাহত রেখে ট্রে থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক তুলে নিল। হাতের বুকেটাকে চেপে ধরে বলল, বড্ড সরল তুমি সানফ্লাওয়ার। বড্ড সরল। এত সরল হয়ে যে দুনিয়ায় টেকা যায় না। এখানে টিকতে গেলে যে হিংস্র হতে হবে। আনোয়ার হোসেন গয়নার বক্স থেকে একটা মুক্তোর মালা পরিয়ে দিলেন প্রিয়স্মিতা গলায়। আয়নায় নিজেদের দেখে বলেন, অনেক সুন্দর লাগছে। প্রিয়স্মিতা আনোয়ার সাহেবের হাত ধরে। আয়নায় তাকিয়ে বলে, আপনাকেও সুন্দর লা। প্রিয়স্মিতা তার মুখের কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগে আনোয়ার হোসেন একটু দূরে সরে যায়। পকেট থেকে মোবাইলটা বের করে। স্ক্রিনে নিবরাসের নাম্বার দেখতেই তিনি প্রিয়স্মিতাকে হুঁশিয়ারি দিয়ে বললেন, মেয়ের জামাই কল করেছে। একটা আওয়াজও করবে না। কথাটা বলে তিনি কল ধরেন। হ্যালো বলতেই তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি চমৎকার হেসে বলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আম্মু? তুমি বাবার কাছে কল করছো না কেন? ফোনের স্পিকার বাড়ানো। সব শুনছে প্রিয়স্মিতা। আজ আর রাগ হচ্ছে না তার। নূরের কণ্ঠ শোনা যাচ্ছে ফোনের ওপাশ থেকে। সে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আমি রেগে নেই আব্বু। আমার মোবাইলটা বাসায় ফেলে এসেছি। তাই নিবরাসের ফোন দিয়ে কল করা। তোমরা কোথায়? আনোয়ার হোসেন প্রশ্নাত্মক বলল। নূর কথাটা বলে হকচকিয়ে গেল। সে আমতা আমতা করে বলে, কোথাও না। এখানেই। ঢাকার আশেপাশে। তুমি কি করছো? কোথায় তুমি? আনোয়ার হোসেন একবার প্রিয়স্মিতার দিকে তাকায়। তারপর মৃদু কণ্ঠে বলল, কাজ করছি আম্মু, হসপিটালে আছি। খাবার খেয়েছো? তোমার ঔষধ? সব খেয়েছি আম্মু। খাবার ঔষধ সব। পাশ থেকে প্রিয়স্মিতা আনোয়ার হোসেনকে ইশারা দিল নিচে যাওয়ার জন্য। ফিসফিসিয়ে বলল, ফোন রেখে নিচে চলো। গেস্ট ওয়েট করছে। আনোয়ার হোসেন প্রিয়স্মিতার দিকে হাতের ইশারা ছুড়ল। নূরকে উদ্দেশ্য করে বলল, আম্মু। বাবা। নূরের কোমল স্বর, বাবার এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। রাখি? নূর আচ্ছা বললে আনোয়ার হোসেন ফোন কাটল। ফোনটা পকেটে পুরে প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আজ এত হাসি খুশি? রাগ করে কি লাভ? আজকের রাতটা খারাপ করতে চাই না। ব্যাস। প্রিয়স্মিতা মৃদু স্বরে বলল কথাটা। ফের আনোয়ার হোসেনের হাত ধরে বলল, চলুন। নিচে চলুন। তারা নিচের দিকে পা বাড়ালো। আনোয়ার হোসেনের এক বাহুতে ধরে আছেন প্রিয়স্মিতা। নূর কাছে আসতেই নিবরাস বলল,
কথা শেষ? নূর ফোনটা বাড়িয়ে দিল নিবরাসের দিকে। মাথা নেড়ে হুম বলল। নিবরাস নূরের এক হাতে ফুলের বুকেটা দিয়ে বলল, আমার হাত ধরো তুমি। নিবরাসের বলা মাত্র নূর তার হাতে ধরল। চলো ওদিকটায় যাই। আনোয়ার হোসেন আর জেসমিনের মুখে মাস্কের আবরণ নেই। তাদের মুখাবয়ব একদম স্পষ্ট। আপাতত তারা হেসে হেসে কথা বলছে। নূর দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। হাতের বুকেটা কাঁপছে, চোখ টলমলে। কাছে যাওয়ার সাহস তার নেই। পা চলছে না। সে এক ঝলক নিবরাসের দিকে তাকালে নিবরাস এমনভাবে তার দিকে তাকায় যেন সে কিছুই জানত না। যেন মনে হচ্ছে সে সদ্য আকাশ থেকে টপকে পড়েছে। যে গুটি কয়েক মানুষ আমন্ত্রিত হয়েছে তারা সবাই আনোয়ার হোসেন আর প্রিয়সিতাকে কংগ্রেস জানাচ্ছে। সব কিছু কত উচ্ছ্বসিত প্রাণবন্ত, অথচ তার জন্য কত নিষ্ঠুর। নূর শুধু দেখছে দূর থেকে। বাবার বিবাহ বার্ষিকী আমন্ত্রিত হয়েছিল তারা। নূরের চোখ ফেটে কান্না আসেছে। মন শুধু একটা কথাই বলছে, তোর বাবা আরেকটা বিয়ে করেছে নূর। তোদের থেকে লুকিয়ে বিয়ে করেছে। তোদের জীবন জুড়ে শুধু মিথ্যা বুনে গেছে। তোর বাবা একটা মিথ্যুক। নূর নিবরাসের হাত খামছে ধরে। ফুলের বুকেটা এতক্ষণে নিচে পড়ে গেছে। নিবরাসের মুখে ফুটে ওঠে বিশ্বজয়ের তৃপ্তি। সেও নূরের হাত চেপে ধরে বলে, চলো আর এখানে থাকা লাগবে না। আমরা কটেজে ফিরে যাই। নূরের মনে তখন প্রশ্নের ঝড়। সে নিবরাসকে থামিয়ে দেয়। কম্পনরত গলায় বলে, আমার বাবা ওখানে। আমি ওনাকে কিছু কথা জিজ্ঞেস করতে পারবো না? না, পারবে না। এখানে সিন ক্রিয়েট করে কি লাভ হবে? ওনার সাথে বাসায় গিয়ে কথা বলো। নূর এবার কান্না করে দেয়। নিবরাস নিজের ফোনটা বের করে আনোয়ার হোসেন আর প্রিয়সিতার একটা যুগল ছবি তুলল মুহূর্তে। তারপর নূরের হাত টেনে সোজা বেরিয়ে গেল ব্যাকইয়ার্ড থেকে। গাড়িতে উঠতেই নূর হাত পা ছুঁড়ে কান্না করা শুরু করে। মাস্কটা খুলে ফেলে দেয় পেছনে। নিবরাস মাস্কটা খুলে রেখে গাড়ি স্টার্ট দিল। নূরের কান্নার গতি বাড়ছে। সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। নিবরাস সান্ত্বনা দিতে গেলে সে ফুফিয়ে ফুফিয়ে বলে, আমার কষ্ট হচ্ছে নিবরাস, একটু জড়িয়ে ধরুন আমায়। তৎক্ষণাৎ সজোরে ব্রেক টেনে গাড়ি থামায় নিবরাস। এক টানে নূরকে তুলে আনে নিজের কোলের উপর। শক্তভাবে জড়িয়ে ধরে বলে, কাঁদো না। কান্না করে কি হবে? এতে কি কোনো সত্য বদলে যাবে? নূর নিবরাসের বুকে মাথা রেখে ফুফিয়ে বলে, আমার খুব কষ্ট হচ্ছে নিবরাস। আমি বাড়ি যাব। বাড়ি যাব। নিবরাস নরমস্বরে বলে, চলো যাচ্ছি তো। কটেজেই ফিরে যাচ্ছি। কান্না বন্ধ করো। নূর থামে না। সে আগের মতো করেই বলল, আমি আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। ঢাকায় ফিরতে চাই নিবরাস। আজকেই। নিবরাস নূরের মাথায় হাত বুলিয়ে দেয়। আলতো করে বলে, ফিরব। আমরা এখনই ফিরছি। চলবে।